এত বছর যাবৎ যে পুরুষটিকে অহি ভালোবেসেছে, যে পুরুষটির জন্য অপেক্ষা করেছে, তাকেই আজ তার প্রিয় বান্ধবী হৈমীর বর হিসেবে দেখে অহি অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থাকে। তার কি কষ্ট হচ্ছে? নিঃশ্বাস রোধ হয়ে আসছে কেন? নাকি বুকের ভেতর কেউ নিয়মিত চাকু বসাচ্ছে? এত যন্ত্রণা। অহির বোধহয় শ্বাস বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হৃদয়ের ভেতর অদ্ভুত এক আঘাত যেন দুমড়ে মুচড়ে দিল তার সমস্ত জীবন। ক্রমাগত তীর চালিয়ে কেউ যেন খুব সযত্নে তার হৃদয়টা ক্ষত বিক্ষত করল। অহি না চাইলে তার চোখ টলমল করে কেমন, কষ্টে যন্ত্রণায় সে জামা মুচড়ে ধরে। শরীর গলে আছে কেমন, মুহূর্তের মধ্যে বোধগম্য হলো চোখেও ঝাপসা দেখছে। এমনকি সাদিদ এহসান, তার ভালোবাসার মানুষটিকেও ও অস্পষ্টই দেখতে পাচ্ছে চোখের সামনে। অহির টলমলে চোখের জ্বালা কমে না, বরং যুক্ত হলো তার সমবয়সের সঙ্গী শ্বাসকষ্টটাও। অহির এত এত ভিড়, এত এত হইচইয়ের মাঝে টিকে থাকতে পারল না, হাঁপাতে লাগলো কি করুণভাবে। আর ঠিক তখনই পাশ থেকে কাছে এলো রিদি। আদরে অহির এমন বেহাল দশা দেখে ওকে আগলে নিতে নিতে দ্রুত শুধালো, কি হয়েছে তোর অহি? অহিরে, এমন করছিস কেন? ইনহেলারটা আছে তোর সাথে? এই অহি। আকস্মিক সবার চোখে দৃষ্টি এসে পড়ল এবার অহির ওপর। কেমন লুটিয়ে পড়েছে মেয়েটা, হৃদিকে আঁকড়ে ধরেছে বাচ্চাদের মতো কান্না করতে করতে। হাঁপাতে হাঁপাতে কিছু না বলতে পারলেও ছোট বাচ্চার মতো কেঁদে যাচ্ছে কেবল। হৃদির হাসপাস লাগলো অহির এমন অবস্থা দেখে। আদরে ভঙ্গিতে মেয়েটার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো, বল না কি হয়েছে লক্ষ্মীটি? কেউ কিছু বলেছে? আপুকে বল, আপু কথা শোনাবো। বল না। অহে বাচ্চাদের মতোই কাঁদে। কাঁদতে কাঁদতেই কোনো রকমে অস্পষ্ট স্বরে কেবল বলে, সাদ ভাইয়া, হৃদি আপু। অস্পষ্ট স্বর, তার উপর এত লোক, এত সমাগম। আগত অনুষ্ঠান হলেও হৈমীদের পুরো গোষ্ঠীতে লোক হয়ে গেল অনেক। না জানে আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠানে কত লোক হয়। হৃদি চোখ ছোট ছোট করে তাকালো। এত সমাগমে ওহির বলা কথাটা সে শুনতেও পেল না, বুঝলও না। অসহায় মুখে তাকিয়ে আবারও অহির মুখে হাত রেখে অহিকে শুধালো, কি বল, আরেকবার বল বড়ি। অহি আর কিছু বলল না, কেমন লুটিয়ে গেল। চোখমুখ নিভে এলো যেন। অথচ অহি নিজেই জানে না, বোধহয় ওর বুকের ভিতর কি ভীষণ যন্ত্রণা হচ্ছে, কি ভীষণ জ্বালা। হৃদি একা অহিকে আঁকড়ে ধরলেও রুমে নেওয়ার জন্য তাকে কয়েকজনের সাহায্য চাইতে হলো। কয়েকজন এগিয়ে অহিকে মাত্র ধরে উঠাবে, ঠিক তখনই ওর আশেপাশের মানুষগুলোকে পাশ কাটিয়ে সামনে এলো লম্বা চড়া একজন সুদর্শন পুরুষ, পরনে সুতিতে কাজ করা সাদা পাঞ্জাবি। একটু আগে অহির মতো করে এবারে হৃদিও চমকালো। চোখ ছোট ছোট করে তাকিয়ে পুরুষটিকে অবলোকন করে, বিড়বিড় করে শুধালো, সাদিদ এহসান। অথচ পুরুষটির কপাল কোঁচকানো। অহিকে ওভাবে লুটিয়ে হাঁপাতে আর কাঁদতে দেখে সে গভীরভাবে এতটা সময় চেয়েছিল দূর থেকে। এখন আরও গভীরভাবে চাইল যেন মেয়েটার দিকে, চোখ নিভু নিব। অথচ চোখের পাতা ভেজা থাকাতে মেয়েটাকে মিষ্টি লাগছে। সাদিদ মনোযোগ দিয়েই কপাল কুঁচকে তাকিয়ে থাকে। চিনতে পেরেছে মেয়েটাকে সে, যে মেয়েটার জন্য এত পাগলামো, এত অস্থিরতা, এত ঝামেলা করে চলেছে এখন। ও সেই মেয়েটাকে কি এত বছর পর দেখে সাদিদ চিনতে পেরেছে? উত্তর পাওয়া যায় না। তবে সাদিদের চোখ মুখ কোঁচকানো, কিছুটা রাগ যেন জমেছে চাহনিতে। তাকে দেখে মেয়েটার দৃষ্টিও তার দিকেই। সাদিদ অহির দৃষ্টিতে স্পষ্টভাবে দৃষ্টি রাখলেও চোখ মুখ টান টান দেখালো। রাগ রাগ ভাব। সেই রাগ রাগ ভাব নিয়ে মেয়েটার একটু কাছে দিতেই খুব মিষ্টি একটা সুবাস নাকে এসে লাগছে বোধ হয়। সে একবার চোখ বুঝল। নাসার অন্ত্রে সুবাসটা বেশ অনুভব করে পুনরায় চোখ খুলতে দেখা মিলল অহির পাশে একটা ছেলের। অহির গালে হাত রেখে আগলে নিচ্ছে কেমন, ইনহেলারটাও এগিয়ে দেয় মুখে। সাদিদ ভ্রুকুচকে তাকায় ছেলেটার দিকে। বোধহয় একটু বেশি রাগ লাগছে এখন। ফর্সা নাকটা ইতিমধ্যে লাল হয়ে এসেছে। কেন এমন রাগ লাগছে? ছেলেটাকে ভ্রুকুচকে অবলোকন করে সে শুধালো, কি ব্রো, বাংলা সিনেমার মতো মুখে হাত দিয়ে দুটো প্রেম বাক্য শোনালেই সুস্থ হয়ে যাবে নাকি মেয়েটা? আশ্চর্য। এতটুকু বলেই ফের মুখ টান টান করে চল শক্ত করল। দৃঢ় আওয়াজে বলল, ওভাবে গালে মুখে হাত না দিয়ে ফ্রিভাবে ইনহেলার নিতে দাও, স্প্রে দাও। ছেলেটা ভ্রুকুচকে তাকালো সাদিদের দিকে, বলল, আপনি কে? সাদিদের মনে মনে দুটো বিরক্তিকর শব্দ আসলো। ছেলেটার প্রতি তার রাগ হচ্ছে, একটু বেশি রাগ হচ্ছে। মেজাজ উত্তপ্ত ঠেকছে তার, তবুও নিজেকে সামলে ছেলেটাকে শুধালো, তার আগে বলো, তুমি কে ব্রো? ছেলেটা উত্তর দিল, অহি জানে আমি কে। সোর যত্ন নেওয়ার অধিকারও আমার আছে। বাহ, কি সুন্দর উত্তর। কোথাকার কোন ছেলে সে বলছে কিনা এই মেয়ের যত্ন নেওয়ার অধিকার তার আছে? সূক্ষ্ম এক যে চিরচির করে ওঠে যেন সাদিদের চোখ মুখে। অহির দিকে এমনভাবে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকল যেন
এই অপরাধে সে সুযোগ পেলেই অহিকে গলা টিপে মারবে। নাকের অগ্রভাগ ইতিমধ্যে লাল টকটকে হয়ে আসে রাগে। অহি ততক্ষণে চোখ বুজে এলিয়ে দিল শরীর, বোধহয় জ্ঞান হারিয়েছে। সাদিদ এবারও ভ্রু বাঁকিয়ে কার্যকলাপ পরখ করছিল। ছেলেটা যখনই অহিকে কোলে তুলতে নিবে ঠিক তখনই সাদিদ এগিয়ে ঝুঁকল, হাত দিয়ে আগলে কোলে তুলো অহিকে। গম্ভীর একরোখা স্বরে বলে উঠল, মনে হচ্ছে তুমি তাকে কোলে নিতে পারবে ব্রো। বড্ড ছোট্ট তো তুমি, বরং আমি কোলে করে নিয়ে যাচ্ছি, তোমার সুবিধা হবে বলো। এতটুকু বলেই ফের উপস্থিতি সবার উদ্দেশ্যে একরোখা স্বরে বলল, সবাই মিলে এভাবে ভিড় না করে একটা ফাঁকা রুম দেখিয়ে দিন, আমি ওকে ওখানে নিয়ে যাচ্ছি বরং। উপস্থিত সবাই সাদিদের এমন কথা শুনে সরে গেল। বাসার ফাঁকা একটা রুম দেখিয়ে দিল হৈমির বড় বোন। সাদিদও সেই মোতাবেক অহিকে নিয়ে গেল সেই রুমটায়। বিছানায় শুয়ে দিয়ে ফ্যান অন করল। অতপর গাঢ় দৃষ্টি ফেলে মেয়েটার ক্লান্ত মুখশ্রী, অশ্রুভেজা চোখের পাপড়ি, থুতনিতে থাকা তিলটা পরক করে, খুব মনোযোগ দিয়ে পরক করে। পরপর নজর সরিয়ে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি ছিটাতে লাগলো অহির মুখে। ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল দ্রুত, আপনি সাদিদ এহসান না? ইনস্টাতে আপনার ফলোয়ার আমি। হৃদি এতক্ষণ যাবতীয় সাদিদকে খেয়াল করে যাচ্ছিল। সাদিদের কপাল কুচকানো, অহের প্রতি রাগ রাগ ভাব নিয়ে তাকানো সবটাই। অথচ বুঝে ওঠে না অসুস্থ একটা মানুষের দিকে এভাবে রেগে তাকানোর কি আছে। হৃদি ঠোঁট চেপে তাকায় সাদিদের উত্তর পাওয়ার আশায়। সাদিদও প্রশ্ন শুনে পাশ ফিরে তাকায়। এটা কোন পরিচয়ের ধরন? ইনস্টাগ্রামে তার ফলোয়ার বলে কি সে এখন মেয়েটাকে বিশেষ চোখে দেখবে, নাকি আতিথেয়তা দেখাবে? একরোখা স্বরে বলে উঠল সে, ইনস্টাগ্রাম ফলোয়ার হরে কি আপনাকে এখন আমি মাথায় তুলব? ফ্রেন্ডের এই অবস্থায় এসব মাথায় আনেন কিভাবে? যদিও অহি হৃদের ফ্রেন্ড নয়, বোন, আপন বোনের মতোই স্নেহ করে সে। হৃদের পছন্দ হলো না উত্তরটা। বলল, বেশি বকবক করবেন না, আমি ভুল না হলে ওর এই অবস্থা আপনার জন্যই ভাই। কোথা থেকে টপকে পড়েছেন এই দেশে? সাদিদ ভ্রু বাঁকিয়ে বলল, হোয়াট? হৃদি কোমরে হাত রেখে বলল, আগে বলুন, আপনি সাদিদ এহসান রাইট? বলুন উত্তরটা। সাদিদ ভ্রুকুচকে তাকালো। পুনরায় একবার বিছানায় পড়ে থাকা অহির দিকে চেয়ে বলল, আপনার ফ্রেন্ডও অসুস্থ? আমি কি তা না জেনে ফ্রেন্ডের পাশে থাকুন বরং? হৃদির এই ছেলেকে পছন্দ হলো না। এমন ঘাটতেরা একরোখা ছেলের হাতে সে নিজের বাচ্চা মতো বোনকে কখনোই দিত না, দিবেও না। এত রুক্ষ একটা মানুষের কাছে অহির মতো সফট হার্টের মানুষ থাকলে বেঁচে থাকবে, দিনের মধ্যে 1000বার কষ্ট পাবে তার বোনটা। হৃদি ছোট শ্বাস ফেলে অহির দিকে গেল, চোখে মুখে জলের ছিটে দিল। তারপর কিছুটা সময় পর অহির জ্ঞান ফিরতেই হৃদি ফোঁস করে শ্বাস তুলল। বলল, একটা ছেলেকে এত বছর এত দূর থেকে ভালোবেসে অপেক্ষা করে লাভ কি হলো? ছেলেটার কথাবার্তা কেমন জানি অহি, তুই এই ছেলেকে কি করে ভালোবাসতে পারলি? আমি চোখ বুজে বলে দিতে পারি এই ছেলে রকচটা। তুই এই ছেলের কাছে জীবনেও ভালো থাকবি না। উঠতে বসতে রাগ ঝাড়বে এই ছেলে। আর তুই কিনা এসেই এই ব্যাটাকে দেখে এমন হ্যাং হয়ে গেলি অহি। ছি। অহি সেসবে কান দিল না। অনেকটা সময় সে সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ থাকল। প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা সে কোনো কথাই বলল না। উঠে বসে জানালার ধারে তাকিয়ে থাকলো। হৃদি দু একবার কথা বলেও অহি উত্তর করল না, একদমই চুপ থাকল। হৃদি কিছুটা সময় তার সাথে থাকলেও অনেকটা সময় পর সে বাইরে গেল হৈমির আকত অনুষ্ঠান দেখতে। অতবার আবার ফিরে এসে শুধালো, হৈমির বরটাকে তো আমি দেখতে পেলাম না রে অহি। তার আগে আকত অনুষ্ঠান কমপ্লিট, এটা কেমন কথা বলতো? বড়াপুকে ফেলে ওই মেয়ে আকত ছেড়ে ফেলল। অন্য সময় হলে ওহি হাসত, তাদের আস্ত বিনোদন হৃদি আপুকে উপভোগ করত। কিন্তু আজ হলো না। জানালার বাইরে তাকিয়ে বলল, হৈমির বিয়েটা হয়ে গেল হৃদি আপু? শুনলাম তো হয়ে গেল, কিন্তু আমাদের খাওয়া হলো না রে ওহি। পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। বিকালের মধ্যে বাসায় পৌঁছাতে হবে আবার আমাদের। হৃদি এত গুরুত্বপূর্ণ কথা বলল, অথচ পাত্তা দিল না অহি। হৃদি এ নিয়ে বিরক্ত চোখে তাকাতেই তার কোনো একটা কথা মনে পড়ল যেন। দ্রুতই বলল, আমাদের তো হৈমির আগতে এসে হৈমির দেবর ভাসুর কাউকে পটানোর কথা ছিল রে ওহি। স্নিগ্ধ ভাইয়ের পিছু ঘুরে লাভের লাভ কিছুই হচ্ছে না। বেচারা আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার উচিত এখন একটা ছেলে পটিয়ে ওই বেটার নাকের সামনে দিয়ে ঘুরে ঘুরে দেখানো, বোঝানো যে দেখ বেদব, আমারও বয়ফ্রেন্ড আছে। ওহি একটু হাসল এবারে, বলল, হৈমির হাজবেন্ডের টুইন ব্রাদার তো বিবাহিত, পটাবেই বা কাকে? হৃদি ভ্রুকুচকে বলল, টুইন ব্রাদার? ওদের সবার কি টুইন ব্রাদারদের পছন্দ হয় নাকি? বুঝলাম না। কিন্তু তুই কি করে জানলি যে হৈমের হাজবেন্ডের টুইন ব্রাদার আছে? ওহি শীতল ভঙ্গিতে তাকালো। আজ তার বান্ধবী হৈমির আগত অনুষ্ঠান ছিল।
তারই প্রিয় বান্ধবীর আকদ অনুষ্ঠান। অথচ এসে যে এমন একটা চমক পাবে কে জানতো। সাদিদ এহসান অর্ফে তার সাদ ভাইকে সে আজ কত বছর পর দেখেছে, কতগুলো বছর অপেক্ষা করেছে এই রক্সটা সাদিদ এহসানের জন্য। অথচ তার সাদ ভাইয়া হয়তো তাকে মনে রাখেনি। সেই কবে কোন ছোটকালের শেষ দেখা, এত বছর মনে রাখার কথাও না। ওহির কষ্ট হয়, যে পুরুষটিকে এত বছর ধরে নীরবে ভালোবেসেছে, অপেক্ষা করেছে সাক্ষাৎ হওয়ার জন্য, যে পুরুষটির সাথে এভাবে সাক্ষাৎ হবে সে স্বপ্নেও ভাবেনি। এখন তো কিছু করার নেই, হয়তো এখন অনুভূতি প্রকাশ করেও কিছু হবে না। সাদ ভাইয়া বিয়েতে রাজি না হয়ে হয়তো এমনি এমনি বিয়ে করতে আসেনি। আর অহিকেও এত বছর পর মনে আছে কিনা সন্দেহ। ওহে তাচ্ছিল নিয়ে হাসল, হৃদির দিকে চেয়ে বলল, আকত অনুষ্ঠান শেষ না আপু? হ্যাঁ শেষই তো। এতক্ষণ যাবৎ কি আর আকত আটকে থাকবে তোর আমার জন্য? আমরা কি ভিআইপি পারসন? কিন্তু হৈমিটার এই অকাল মৃত্যুতে আমি শোকাহত। বেচারিকে আমরা চেয়েও ওর মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারলাম না রে অহি। হৃদি হাসলেও এবারে অহি হাসে না, শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি জানো হৈমির বরকে? কে? অহির স্বর আটকে আসে যেন, কণ্ঠ বসে আসে, আবারও কান্না পাচ্ছে তার। তবুও বলল, সাদিদ এহসান। সাদ ভাইয়া হৈমির বর হৃদি আপু। হৃদি 2-1 সেকেন্ড চুপি থাকে, বিশ্বাস করতে পারে না। সুধাই, হুঁ, সাদিদ এহসান? হ্যাঁ। হৃদি বাড়ির শান্ত চাহনিতেই তাকায়, কখনো সে শান্ত বুঝদার, আবার কখনো চঞ্চল। অহির দিকে চেয়ে ওর টলমলে আঁখে বুঝে উঠেই হৃদির ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলল। অহির দিকে চেয়ে দ্রুত বলল, কাঁদবি না, আবার শ্বাসকষ্ট? ওহি কাঁদে না, কান্নায় আটকে ঠোঁট কামড়ে। তারপর বলে, আমারই ভুল। আমি যদি ছোটবেলায় সাদ ভাইয়ের কথা মতো কেবল তার সাথে মিশতাম, তার সাথেই থাকতাম, তাহলে সাদ ভাইয়া দূরে যেতেন না, অত দূরে কখনোই যেতেন না বলো। তবুও যখন চলে গেলেন তখন মাঝপথে এসে আমি কেন সাদ ভাইয়ের প্রতি আকৃষ্ট হলাম হৃদি আপু? কেন কিশোরী বয়সে তার ছোটকালের পাগলামোগুলো মায়ের থেকে শুনে শুনে মানুষটাকে নিয়ে ভাবতে বসলাম? কেন এত বেশি ভাবলাম আমি তাকে কল্পনায় রেখে, যেখানে নিশ্চয়তা ছিল না, এক আকাশ দূরত্ব, পরিচয় ছিল না, তারপরও কেন আমি তার প্রতি আকৃষ্ট হলাম? আমি তার আশা ধরে বাঁচলাম কেন হৃদি আপু? কেন কিশোরী বয়সের পর আমি তার জন্য এতটা পাগল হলাম? আমারই ভুল, আমারই। আমি তো জানতাম এটা অনিশ্চিত, কিছুই হওয়ার ছিল না যেখানে, সেখানে সে বিয়ে করলেও আমার কি? আমি কেন মানতে পারছি না? আমার কেন কষ্ট হচ্ছে হৃদি আপু? এত কেনর উত্তর হৃদির কাছে নেই, সত্যি নেই। তবে অহির মাথায় হাত বুলিয়ে সে আদরে ভঙ্গিতে বলল, কাঁদে না বাচ্চা, তোরটা তো একপাক্ষিক অনুভূতি ছিল বড়ি, সে জানেই না। হয়তো দেশে গিয়ে এত বছরে ছোট্ট অহিবরকে ভুলে গিয়েছে সে, এটা স্বাভাবিক। ছোটকালের কথা নিয়ে কেউ কি পড়ে থাকে বল? আর তার ছোটকালের জেলাসনেস যে বড় হয়ে তোর প্রতি কোনো অনুভূতিতে পরিণত হবে, এটাও বলা নেই। ছোটবেলায় তো সব বাচ্চারাই জেদি থাকে, জেদ দেখায় অল্পতেই। সে হয়তো তেমন জেদি ছিল। তাছাড়া তুইও কিন্তু ছোট খাল নিয়ে পড়েছিলি না অহি? তোর সাত ভাইয়া, আধ ভাইয়াকে মনে রাখলেও তাদের নিয়ে তো তোর সর্বক্ষণ চলেনি। হয়তো কিশোরী বয়সের পর তুই তাকে গুরুত্ব দিয়েছিস একটু বেশি। তার গল্প শুনে তাকে ভাবতে ভাবতেই অনুভূতিটা তৈরি করে ফেলেছিস, একটু বেশি অনুভূতিপ্রবণ হয়েছিস তার প্রতি। তোর মনে হয়েছে ছোটকালে সে নিষেধ, সে রাগ, সে জেদ, সেই অধিকারবোধ সে আবারও প্রয়োগ করবে কখনো। তারপর ভার্চুয়ালি তাকে ফলো করা, ফেক আইডি দিয়ে কথা বলে ব্লক খাওয়া, এসবের আরও বেশি বাড়ল তোর অনুভূতি। অথচ ওদিক থেকে অনুভূতি তো ছিলই না। সে তোকে চেনেও না এখনো। আদৌ ছোট্ট ওহিকে মনে রেখেছি কিনা কে জানে। আমরা তো জানতাম তা অহি, তাই না? ওহি মাথা নেড়ে বলে, হ্যাঁ জানতাম। অনুভূতিটা একতরফা জানতাম, তার ইদিয়াপো, তা মানতেও পারছি না। একটু সময় লাগবে হয়তো, মানিয়ে নিব। কিন্তু হৈমিকে কিছু বলো না আপু। এই মানুষটাই যে সে সাদিদ এহসান বলো না। হৃদি দীর্ঘশ্বাস ফেলে বলল, হৈমির সাথে আকরটা আটকানো গেলেও তা ভাবা যেত। এখন ভুলে যা, স্রেফ ভুলে যা তাকে অহি। ভেবে নেই সে কোনো সেলিব্রিটি ক্রাশ তোর, যাদের অহরহ অন্যের হতে দেখি আমরা, তাই না? হৃদয়াপু যতটা সহজ বলল ভুলে যেতে, ততটা সহজ হয়তো ওহি ভুলতে পারবে না। কিংবা সাদিদ এহসান তার সেলিব্রিটি ক্রাশও নয়, সাদিদ এহসান তার কোনো ক্রাশ নয়। একটা পাগলামো, কিশোরী বয়সে হঠাৎ উড়ে আসা ভালো লাগা, উড়ে আসা প্রেম, উড়ে আসা অনুভূতি। এত বছর যাবৎ যা ওহির হৃদয়ে আগলে এসেছে, আড়াল হতে অনুভূতি পুষেছে, সে অনুভূতি ভোলা এতই সহজ। ওহি এসব ভেবে ছোট শ্বাস ফেলে। তখনই কানে এলো হাস্যজ্জ্বল পৌরুষালী স্বর, এই যে ভাবির বান্ধবী, আমাদের সাথে মিট করার আগে এভাবে সেন্সলেস হয়ে গেলেন। অহি তাকায় দরজায়, কয়েকটা ছেলে পেলে।
তাদের মধ্যে থেকে কেউ বলেছে, তবে তার নজর যাতে আটকালো তা হলো দরজার বাইরে থেকে ভ্রুকুচকে থমথমে মুখ নিয়ে তাকানো সাদিদের দিকে। দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত। অহের বুকের ভেতর কেমন যেন করে। একটু আগেরকার টলমলে আবেগ আরো ভারী হয়ে ওঠে যেন। দীর্ঘ 7 বছরের ভালোবাসার পুরুষটিকে অহে নিজের চোখের সামনে অন্যের হতে দেখল, তাও আবার নিজেরই প্রিয় বান্ধবীর স্বামী। একটু একটু করে জমানো অনুভূতিগুলো ভেঙে চুরমার হলো। অহের প্রিয় বান্ধবীর সাথে তারই প্রিয় মানুষের আকত অনুষ্ঠান হওয়ার আজ 1 সপ্তাহ পার হলো। এই 1 সপ্তাহে অহি একবারও হৈমির সাথে যোগাযোগ করল না। হৈমির সাথে শেষ কথা হয়েছে বিয়ের দিনই, এরপর আর কথা হয়নি। হৃদয় অবশ্য বুঝিয়েছে তাদের বরের ছবি আগে দেখায়নি বলে সে রাগ করেছে। অহির সাথে অবশেষে আজ দেখা হলো হৈমির সাথে। আশপাশে উত্তপ্ত রোদের তেজে দুজনের মুখ লাল হয়ে এসেছে। অহি তাকায়। দুজন দুই ডিপার্টমেন্টে হওয়াতে ভাবল হৈমির জরুরি ক্লাস বোধ হয়। জিজ্ঞেস করল, হৈমি শুনে যা, আমি রাগ করিনি। হৃদয়াপু তোকে মিথ্যে বলেছে। হৈমি মিষ্টি করে হাসে। এগিয়ে এসে দ্রুত জড়িয়ে নিয়ে বলল, আমি জানি আমাদের ইনোসেন্ট অহি আমার উপর কোনোভাবে রাগ করে থাকতে পারে না। আজ তো রসগোল্লা কিনা আমার অহিটা। অহি হাসে। হৈমি এবারে তাড়া দেখিয়ে ঘড়িতে সময় দেখল। দ্রুত বলল, ওহো, সময় অনেক হয়ে গেল রে অহি। তোর দুলাবাই বোধ হয় দাঁড়িয়ে আছে। আমায় যেতে হবে রে অহি। অহি এবারেও হাসল, তবে বুক চিরে বেরিয়ে এলো সূক্ষ্ম দীর্ঘশ্বাস। সাদ ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে হৈমির জন্য। নিশ্চয়ই খুব ভালোবাসে হৈমিকে। ইস, যদি সাদ ভাইয়া তাকে ভালোবাসতো, যদি তাকে বিয়ে করত, এভাবে দাঁড়িয়ে থাকতো ভার্সিটিতে এসে। অহি বিষয়টা ভেবে পরমুহূর্তেই নিজে অস্বস্তিতে পড়ল। ছি, কি নোংরা ভাবনা ভাবছে সে। অন্যের বরকে নিয়ে ভাবছে, একটা বিবাহিত পুরুষকে নিয়ে ভাবছে, বিবাহিত পুরুষের জন্য অনুভূতি পুষছে। ছি, অহির নিজেকে নিজের ছোট লাগে। আর যাই হোক, বিবাহিত পুরুষের প্রতি অনুভূতি রেখে নিজেকে নিচু প্রমাণ করার মেয়ে সে নয়। মনে মনে নিজেকে শাসালো সে। নিজেকে মনে মনে শুধালো, ছি অহি, সে অন্যের বর, অন্যের বিয়ে করা বর। তুমি তার দিকে নজর দিতে পারো? অন্যের জিনিসে নজর দিতে নেই অহি। অহি কথাটা মনে মনে বলে নিজেকে শাসিয়ে নিয়ে হৈমির দিকে চাইল। বলল, যা, সাবধানে যাস। হৈমি খুশিতে হাসল। দৌড়ে যেতে যেতে বলল, তোর সাথে ফিরে কথা বলবো রে অহি। আপাতত বরের সাথে ঘুরতে যাচ্ছি। অহি তাকিয়ে হাসল। পরমুহূর্তেই দেখা মিলল রাফিদ, নিহার, তাসিনের। এক ডিপার্টমেন্টে এবং বহুকালের বন্ধুত্বের সুবাদে এদের সাথে অহির সম্পর্কটা সুন্দর, খুবই সুন্দর। অহি, রিদি, হৈমি তিনজনই এক বাসায় ভাড়া থাকে। বাসায় একই শহরে হলেও ওরা বাসায় না থেকে এভাবেই থাকে এখানে। হৈমি যদিও আকদ অনুষ্ঠানের পর এখনও ফেরেনি। অহি বাসায় ফিরল সন্ধ্যার একটু আগে। মুখে চোখের ক্লান্তিতে যখন কার বুকের ব্যথা তীব্র হয়ে ওঠে, তখন অহি চোখ বুজে নিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। বুকের পোড়া ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আফসোস করে বলল, কেন আমার হলেন না সাদ ভাইয়া? কেন আমার হলেন না? যদি আমার হতেন, আমি আপনার সমস্ত রাগ মেনে নিতাম সাদ ভাইয়া। সমস্ত উত্তাপ সহ্য করে নিতাম। সমস্ত জেদ, সমস্ত ক্ষোভ আমি সামলে নিতাম সাদ ভাইয়া। অথচ আপনি আমায় একটা বারের জন্য মনে করেননি, একটা বারের জন্য মনে রাখেননি অহিকে। আবারও টলমলে আবেগ নিয়ে বলল, আপনি অহির হলে অহির স্বর্গে ভাসত সাদ ভাইয়া। আপনি যদি অহির হতেন, অহি আপনাকে সত্যি আঁকড়ে নিত। এত বেশি আঁকড়ে ধরত যে অহির এই জীবনের সমস্ত দুঃখ, সমস্ত ক্লান্তি সে সুখ হিসেবে ভেবে নিত। অহি এসবই বিড়বিড় করে বলছিল। চোখ টলমল করছে। এতদিনের ভালোবাসা, এতদিনের অনুভূতি ভুলে ওঠা সহজ নয়। আক্ষেপ, কষ্ট, যন্ত্রণা প্রতি মুহূর্তে মনে করাচ্ছে এই পুরুষটার প্রতি তার কত শত অনুভূতি বন্দী ছিল। ওহি চেষ্টা করছে, পুরোপুরি চেষ্টা করেছে ওই পুরুষটিকে ভুলে যাওয়ার। হয়তো ভুলতে পারবেও কোনো একদিন। হৈমি আজ শাড়ি পরেছে, একদম লাল টকটকে একটা শাড়ি। কানে গজে নিয়েছে একটা লাল গোলাপ। অতপর সুন্দরভাবে একটা টিপ গজে নিয়েছে কপালে মাঝখানটায়। নিচে তার বর দাঁড়ানো। একটু পরই হয়তো অপেক্ষার বাঁধ ভাঙে হর্ন বাজাবে। হৈমি আয়নায় নিজেকে দেখে শুনে নিয়ে নিচে নামল। মোটর বাইকে বসা ছেলেটাকে ছোট ছোট চোখে পরক্ষণে নিয়ে সামনে গিয়ে বলল, মিস্টার আবিদ এহসান। বইয়ের দিকে তাকান্ত চোখ তুলে। আবিদ অন্যদিকে ফিরেছিল। ইচ্ছে করে বোধহয় তাকায়নি, তবে হৈমির কথা শুনে সে ঠোঁট কামড়ে হাসে। পর মুহূর্তেই তাকায়। মুগ্ধ দৃষ্টি না ফেললেও কিয়ৎক্ষণ চেয়ে থেকে সে হেসে ফেলল। বলল, মিসেস আবিদ এহসান, আমাকে প্লিজ এভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দিবেন না, অনুরোধ রইল আমার। হৈমি হাসে। নিজে গিয়ে আবিদের পাশে দাঁড়িয়ে বলল, ফাঁসিয়ে তো আমায় দিলেন, এত ভদ্র ভালো একটা ছেলে হয়ে তো আমাকে বিবাহিত নারীর পদবি দিয়ে দিলেন।
যেখানে আমার বড় ছোট বান্ধবী কেউ এখনো বিবাহ করল না। আবিদ ভ্রুকুচকে বলল, বিয়ে করে পস্তাচ্ছ? হৈমি চোখ ছোট ছোট করে ফেলে, বলে, অবশ্যই পস্তাচ্ছি। আমার প্রেম করা হলো কোথায়? প্রেম করার আগেই ছেলের বিয়ে করে ফেলতে হবে। অলরেডি দুইবার বিবাহ সম্পন্ন করে ফেলেছে এই ভদ্র ভালো আবিদ এহসান। দেখে বোঝা যায়। আবিদ হেসে ফেলে, বলল, হৈমির মতো মেয়ে প্রেমিকা হলে যা হয় আর কি, রিস্ক নিতে চায়নি। হৈমি মুখ ভাঙ্গায়, বলে, দাঁড়িয়ে থাকবো নাকি বাইকে উঠতে বলবেন? থাকো। কাছাকাছি থাকলে আমার যদি সর্বনাশ ঘটে। হৈমি ভ্রু বাঁকিয়ে তাকায়, অতপর বাইকে উঠে বসে বলল, ঘটুক তবে সর্বনাশ। আবিদ নিঃশব্দেই হাসে, ঠোঁট কামড়ে কিয়ক্ষণ তাকায় বাইকের মিররে ভেসে আসা তার প্রিয়তমার মুখপানে। সাদিদ এহসান নামা পুরুষটা আজ বেশ কয়েকদিন যাবৎ বাসায় ঝামেলা পাকিয়েছে। আজ সে ঝামেলা কিছুটা চূড়ান্ত রূপ নিয়েছে। রাগারেগি করে এক পর্যায়ে সাদিদ ফুলদানিটা ছুঁড়ে মেরেছে ফ্লোরে। নিধি ছেলের এই বেয়াদবি রূপ দেখে বিরক্তই হলো। কপাল কুঁচকে বলল, সমস্যা কি? নিনিকে তুমি সত্যি বিয়ে করবে না? সাদিদ নাক মুখ কুঁচকে নিয়ে তাকায়। উত্তরে বলে, সমস্যা অনেক। নিনিকে যে আমি জীবনেও বিয়ে করব না, তা তুমি জানো আম্মু। আবিদকে ওর বউ বুঝিয়ে দিয়েছে। এবার আমাকে আমার বউ বুঝিয়ে দেওয়া হোক, শত হোক। ওর থেকে আমি 1 মিনিটের বড় হই। নিধি চোখ ছোট ছোট করে তাকিয়ে ছেলের দিকে ফিরে বলল, আবিদ বলেছে ওর বউয়ের আকদের পর এ বাড়িতে থাকবে। হৈমি পড়া শেষ হওয়ার পর একেবারে আনুষ্ঠানিক বিয়ের পর হৈমিকে ঘরে তুলবে, সংসার করবে। কিন্তু তুমি তো তাতে রাজি নও। তুমি বিয়ের পরপরই বউ তুলবে, সংসার করবে। বউয়ের বাড়ির লোক এতে রাজি না হলে আমরা কি করব? এর থেকে নিয়ে তোমার সব চাওয়ার সাথে মেলাছে। সে বিয়ের পর সংসারও করতে রাজি আছে। সাদির দাঁতে দাঁত চাপে পুনরায় রাগ দেখিয়ে টেবিলের ওপর থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে বলল, নিনির কথা এখানেই থামাবে তুমি আম্মু, নয়তো খারাপ হবে। ওকে বাদ। কিন্তু তুমি যার কথা বলেছ এবং যা চাও তা হবে না। সাদিদ ভ্রু বাঁকায়, মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, হবে না কেন? ওকে সবসময় এ বাড়িতে থাকবে নাকি? বিয়ের পর তো অবশ্যই সংসার করবে, তাই না? তাছাড়া বিয়ের পর কি তুমি থেকেছিলে নানু বাড়ি? সাদিদের আব্বু মহাশয় উপস্থিত হলো এতক্ষণে। ছেলের নাকের ডগায় রাগ দেখে শান্ত করাতে আশ্বাস দিয়ে বলল, এত বছর যখন অপেক্ষা করেছ, আর একটু অপেক্ষা করো। সাদিদ হনহন করে চলে যেতে যেতে বলে গেল, পারবো না। তোমরা ব্যবস্থা না করলে আমি নিজে স্টেপ নিব, তখন দোষ দিবে না। অহি 2 দিন পর পরই বাসায় যায়। বাবাকে আর ছোট ভাইকে দেখে আসে। যদিও সে বাসাতেই থাকতে চেয়েছিল, বাসা থেকে ভার্সিটি আসা যাওয়া করতে চেয়েছিল, কিন্তু বাসা ভার্সিটির পথটা প্রায় 1.5 ঘন্টার। কিছুটা কষ্ট হয় বলে বাবা এই সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য। অহি ছোট শ্বাস ফেলে। গতকালই সে বাসা থেকে ফিরেছে, অথচ আজ তাকে তার আব্বু কল দিয়ে জানালো, অহি, তোমার সাথে আমার কথা আছে, তুমি বাসায় ফিরবে? অহি প্রায় সঙ্গে সঙ্গে হেসে জানালো, অবশ্যই আব্বু, ফিরছি আমি। তারপর রওনা হলো। ঘণ্টা 2 বাস জার্নি করে বাসায় পৌঁছে যখন লম্বা একটা গোসল ছেড়ে বেলকনিতে বসলো, তখন আব্বু এলো তার ঘরে। শুধালো, বসার ঘরে গিয়ে বসো, দেখো কারা আছেন, কথা বলে এসো। বাকিটা আমি একটু পর বলছি তোমায় আম্মু। ওহি ছোট করে বলল, যাচ্ছি। ওহি গেল। তারপর সরাসরি প্রথমে যাদের চোখে পড়ল তারা হলো যমজ 2 ভাই, সাদিদ, আবিদ। তবে ছোটকালের মতো ওহি এই দুজনকে আজ চিনে উঠতে পারছি না। কে সাদিদ আর কে আবিদ বুঝে ওঠে না। ফ্যালফ্যাল করে তাকাতেই দুজনের একজন বলে উঠল, অহি বুড়ি, ভালো আছিস তুই? কত বড় হয়ে গেছিস বুড়ি। অহির এবার আন্দাজ হলে এটা আবিদ, আবিদই হবে। সাদিদ জীবনে এভাবে হেসে কথা বলবে না। অহি একটু পাশ ঘুরে তাকাতে দেখল পাশে সাদাফ আঙ্কেল। সাদাফ আঙ্কেলকে দেখছে সে বহু বছর পর। আবিদ আর সাদিদকে ফেসবুক আর ইনস্টাগ্রামের কল্যাণে এই কয়েক বছর যাবৎ দেখে আসলেও এই মানুষটাকে সে আজই দেখছে। হেসে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কত বছর পর। সাদাফ হাসে। ওহি ফের একটু আগের আবিদ ভাবা মানুষটার দিকে চেয়ে বলল, তুমি? সে নিজেই হেসে বলল, আমি আবিদ। ওহি হেসে বলল, আদ ভাইয়া। ছোট খালের মতো আদি ডাকবে বুড়ি। অবশ্য ওটাই সুন্দর, খারাপ শোনাচ্ছে না। অন্যদিকে সাদিদ ভ্রুকুচকে তাকিয়ে আছে আবিদের দিকে। এত গদগদ ভাব দেখাচ্ছে যেন বিয়েটা আবিদই করবে। আশ্চর্য, আশ্চর্য। সেই আবিদকে এখনো ঈর্ষা করে বিষয়টা যদি অহি। ভ্রু চাপিয়ে তাকিয়ে থাকে শীতল চাহনিতে। ভাবে, অহি, অহি কি তাকে দেখেনি? শুধু আবিদকে চোখে পড়েছে নাকি এই মেয়ের? এত সব কিছু ভাবতে ভাবতেই ওহি হঠাৎ তার সামনে এলো। হেসে বলল,
আরে তুমি সাদ ভাইয়া, চিনেছো আমায়? তোমার বিয়েতে সেদিন ছিলাম আমি, সাদ ভাইয়া। অহির দীর্ঘদিনের অনুভূতিময় ভালোবাসার মানুষটির বিয়েতে উপস্থিত ছিল। এই কথাটাও বেশ হাসি হাসি মুখে বললেও ওর বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। এই মানুষটা যদি জানতো অহির সেদিন কতটা কষ্ট হয়েছিল, তাহলে বোধহয় একবার হলেও অহির জন্য তার মায়া হতো। যদি একটাবার জানতো অহির এই এক সপ্তাহ কি নিদারুণ যন্ত্রণায় কেটেছে, তাহলে একবার হলেও সে অহির জন্য দুঃখ করত, করতো না? অহি দীর্ঘশ্বাস ফেলে আবারও হাসি হাসি মুখে সাদিদকে বলল, সাদ ভাইয়া, আমি কিন্তু তোমার বউয়ের বান্ধবী, সম্পর্কে শালিকা। অহি বেশ উচ্ছ্বাস নিয়ে হাসি হাসি মুখে কথাগুলো বললেও সাদিদের মুখে সেই উচ্ছ্বাসের বা উৎফুল্লতার ছিটে ফোঁটাও দেখা গেল না। বরং বেশ বিরক্তি দেখালো তাকে কপাল কুঁচকে রাখা পুরুষটার। অহির দিকে বিক্ষিপ্ত নজর ফেলে এতক্ষণে বলল, তো কি করব? অহি যতটা উৎফুল্ল হয়ে কথাটা বলেছিল, এবার ততটাই নিভু নিভু হয়ে গেল ওর মুখটা। সাদিদ এহসান এমন কেন? আশ্চর্য! শুরু থেকেই দেখে আসছে কেবল রাগ আর বিরক্তি এই ছেলেটার। অহি ছোট শ্বাস ফেলে বলল, তোমার বিয়েতে দাওয়াত দাওনি কেন আমাদের? উত্তরটা সাদিদ দিতে লাগলেও মাঝখানের উত্তরটা দিল আবিদ। দাঁত কেলিয়ে হেসে বলল, বিয়ে করার সুযোগ হর, দাওয়াতটা তুই পাবি সর্বপ্রথম অহিবুড়ি। ওহে কথার অর্থ বুঝল না, তবুও হাসল একটু। তারপর তার সাদা পাঙ্কিলের সাথে কয়েকটা কথা বলে সে চলে যেতে নিতেই দেখল দরজায় অহন। হাত পায়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইতোমধ্যে হাত পা ছিলে এসেছে। কপালের ডান কিনারায় ছোটখাটো ব্যান্ডেজ। অহি ছোট ছোট চোখে তাকিয়ে থাকতেই তাসিন ঢুকলো অহনকে নিয়ে। অহিকে দেখেই তাসিন হাঁপ ছেড়ে বাঁচল যেন। বলল, তোর ভাই সাইকেল চালাতে গিয়ে রাস্তায় চিন ফটাং হয়ে পড়ে এসেছে। দেখ হাত পায়ে কি অবস্থা করেছে। অহি ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকল। অহন ততক্ষণে দাঁত কেলে হেসে জবাব দিল, ও কিছু হয়নি দুলাভাই, তুমি তো ছিলেই। সাদিদ এবারে ভ্রু কুঁচকে নিল। অহনকে সে এর আগে দেখেনি, দেখার সুযোগ হয়নি। তবে শুনেছে আবির আঙ্কেলের একটা ছেলেও আছে। কিন্তু সমস্যা তাতে না তার। সমস্যা হলো সেদিনকার ছেলেটা, যে অহির শ্বাসকষ্টের সময় পাশে বসেছিল, কোলে নিতে চেয়েছিল সে। তাকে অহন এইমাত্র দুলাভাই সম্বোধন করল কেন? কোনো প্রয়োজনে এই সম্বন্ধটা ওই ছেলেকে করবে? সাদিদ বুঝে ওঠে না। তবে তার রাগ লাগছে, তার স্পষ্ট রাগ, জেদ ফুটে উঠছে চোখে মুখে। অহি সে রাগ জেদ কিছুই খেয়াল করল না। সোজা অহনের সামনে গেল, ছোট গলায় বলল, অহন রুমে যা, আমি আসছি। অহন রুমে গেল না, বরং গোল গোল চোখে সোফায় বসে থাকা দুজন একরকম পুরুষকে দেখতে পেয়ে সে দাঁত কেলিয়ে বলল, হাই, তোমরা কি টুইন ব্রাদার ব্রো? জানো আজকে আমি সাইকেল অ্যাক্সিডেন্ট কেন করলাম? তোমাদের মতো দুটো টুইন গার্ল রেখে ক্রাশ খেয়ে তাদের দিকে তাকাতে তাকাতেই যাচ্ছিলাম, অতপর পড়ে গেলাম। দুর্ভাগ্য, কি ভীষণ দুর্ভাগ্য আমার। অহনের অতগুলো কথা শুনে আবিদ হেসে উঠল। হেসে বলল, তাই নাকি? ভেরি ভেরি ব্যাড লাক। অহন এবারে সাদিদ আবিদের মাঝখানেই বসল। ততক্ষণে ছুটে এলো। ছেলেকে এই অবস্থা দেখে কান মলে নিয়ে গেল রুমে। অহন এবারে নবম শ্রেণীতেই পড়ে, অথচ বোধ হয় তার এমন যেন ও ক্লাস ওয়ানের একটা বাচ্চা। বেচারা ছোটি ছেলেকে চেয়েও বোঝাতে পারে না যেন। ওহি ওখানেই থাকলো। তাসিন চলে যেতে লাগলে শান্ত স্বরে বলল, চলে যাচ্ছিস কেন? বস। হৃদি আপু সম্ভবত আসবে একটু পর, আপুর সাথে একসাথেই যাস, বস এখন। তাসিন না করে যেতে নিলে ওহি আবারও বলল, আরে বস না, আম্মু শুনলে রাগ করবে। সাদিদ শান্ত শীতল শাহনিতে কেবল পরখ করছিল দুইজনকে। অহির কোনোভাবে প্রেমিক কি এই ছেলে? সেদিনও এতটা অধিকারবোধ নিশ্চয় এমনি এমনি দেখায় নিয়ে ছেলে। সাদিদের আচমকা নিজের প্রতি রাগ লাগে। যদি অহির সত্যি সত্যি কোনো প্রেম হয়ে থাকে, সত্যি সত্যি কোনো প্রেমিক থেকে থাকে, এতগুলো বছর নিশ্চয়ই ওহি তাকে মনে রেখে একা একা বসে থাকেনি। নিশ্চয়ই তার কথা ভেবে সে প্রেম থেকে দূরে থাকেনি। নিশ্চয়ই নির্দিষ্ট একটা বয়সের পর সবার জীবনে যেমন প্রেম আসে, তেমন ওহির জীবনে প্রেম এসেছে। সাদিদ আর ভাবতে পারে না। চোখ মুখ কেমন লাল হয়ে ওঠে তার। আচমকায় ওহির দিকে তাকিয়ে ওহিকে বলল, আমার তোর সঙ্গে কিছু কথা আছে ওহি। ওহি তাকালো দ্রুত, বলল, হ্যাঁ বলো সাদ ভাইয়া। সাদিদ চোখ মুখ অসম্ভব শক্ত রেখে বলল, এখানে নয়। ওহি আশপাশ তাকালো, মিনমিনে স্বরে বলল, আলাদা বলবে? সবার সামনে বলার হলে তো আমি তোকে এটা বলতাম না যে আমার তোর সাথে কথা আছে, সরাসরি বলে ফেলতাম, তাই না? ওহে ছোট নিঃশ্বাস ফেলে। সাদ ভাইয়া কেমন ভাবে যেন কথা বলে, সব সময় মনে হচ্ছে তার এই ছেলে রেগে আছে। অথচ রাগের মতো সে কিছুই করল না। এমনভাবে কথা বলছে ওহি না চাইতেও ভয় পাচ্ছে।
ও ছোট শ্বাস ফেলে বলল, আমাদের ছাদটা সুন্দর, আপনি বরং তাহলে ছাদে চলুন। ছাদও দেখা হলো, আমাদের কথাগুলো শোনা হলো। সাদিদ আর কিছু বলে না, সোজা উঠে দাঁড়ায়। অহি যাওয়ার আগে আগে সে উঠে পা চালাতে লাগে। ছাদে গিয়ে দেখল অহির বাবা, তার আবির আঙ্কেল সেখানে। পাশে গিয়ে সে তার সোজাসুজি হয়ে দাঁড়ালো। প্রশ্ন ছুড়ল, একটু বেশি ভাব নিচ্ছেন না আঙ্কেল? মেয়ে দিতে রাজি নন কেন আপনি? আমাকে অযোগ্য মনে হচ্ছে আপনার? একটা পুতুলের মতো মেয়ে আছে বলে আপনার এত অহংকার? সে ছোট থেকে দেখে আসছি কে বলে এই অহংকার। অহির বাবা হাসে, সাদিদের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে যথেষ্ট ছোট সাদ, নয়তো দিয়ে দিতাম তোমাকে। ভার্সিটিতে পড়ে আপনার মেয়ে, মনে হচ্ছে যেন এখনো স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়। অহির বাবা হাসল কেবল। এ নিয়ে 3বার সাদাব তাকে প্রস্তাব পাঠিয়েছে অহিকে নিয়ে, অথচ 3বারই সে নাকচ করেছে। তবে মনে মনে সে এই ছেলেকে নিঃসন্দেহে মেনে নিয়েছে, কারণ এই ছেলে তার মেয়ের জন্য এতগুলো বছর ধরে বসে আছে। এতকাল এত দূরে থেকেও তার মেয়েকে চেয়ে আসছে। এই ছেলের এই প্রগাঢ় অনুভূতিতে তার দুঃখ দিতে ইচ্ছে হয় না। বলল, তবু আমার কাছেও ছোটই, আরও অনেকটা সময় থাকুকও আমার কাছে। বিয়ে হয়ে গেলেই তো অন্যের বাড়ি থাকবে, মাসে বছরে একবার আসবে। তাছাড়া তুমি তো কোথাকার কোন দূর দেশে, আমার মেয়েকে আমি জীবনেও অত দূরে বিয়ে দেব না। সাদিদ হুট করে বলল, যদি এই দেশে থাকি দিবেন? এখন নয়, আরও কিছু সময় থাকুক আমার মেয়ে আমার কাছে, তারপর দিব। সাদিদ তেরাস্বরে বলল, মেয়ে এমনিতেও আপনাদের কাছে থাকে না, এত ভাব দেখাচ্ছেন একটা মেয়ে আছে বলে। আমিও একদিন ভাব দেখাবো আপনার মতো কিউট পুতুলের মতো মেয়ের আব্বু হয়ে, দেখবেন কেবল। অহির বাবা হেসে উঠে আওয়াজ করে যেতে যেতে বলল, অপেক্ষায় থাকলাম। সাদিদ চলে যাওয়ার পরে ওহি মিনমিনে স্বরে একবার সাদাফ আঙ্কেলকে বলে আরেকবার তার মাকে বলতে যায়। অথচ তার মা হুট করে চোখ মুখ শান্ত করে তাকে শুধালো, তোকে কি জন্য আজকে ডেকে এনেছি জানিস আম্মু? ওহি তাকিয়ে বলল, না তো, আব্বু বলেনি আমায়। আমি বুঝিয়ে বলবো বলেছিলাম, তাই বলেনি। ওহি কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, তোমার সাদাব আঙ্কেল তার এক ছেলের জন্য তোমাকে চেয়েছেন উনি, এই নিয়ে 3বার চাইলেন। কিন্তু আমরা তোমায় এত অল্প বয়সেই ছাড়তে চাই না আম্মু, তাই না সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখন সংসার সম্পর্কে কতটা কি জানো? আগে সব জানো, পৃথিবী চেনো, বাবা মায়ের কাছে আরও কিছুটা সময় থাকো, তারপর না হয় আমরা ভাবলাম সাদের সম্পর্কে কি বলো। কিন্তু সরাসরি এভাবে না বলাটা বেমানান দেখায়। তাই তোমার আব্বু বলেছে মেয়ে যা বলবে তাই, এজন্যই তোমাকে ডাকা। সাদও সম্ভবত তোমার সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবে। অহির চোখ গোল গোল, দৃষ্টি স্থির। কিসব বলছি তার মা? তার জানা মতে আবিদের বিয়ে হয়েছে বছরখানেক আগে, আর সাদিদের ওই দিন বিয়ে হলো হৈমির সাথে। তাহলে সাদাব আঙ্কেলের আর কোনো ছেলে আছে? তাহলে সাদ ভাইয়ের নাম কেন বলল আম্মু? ওহে ওভাবে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, যদি সাদের ক্ষেত্রে তুমি না করো তাহলে আমরা সরাসরি না বলবো, সমস্যা নেই। যদি সাদের ক্ষেত্রে কিছুটা হলেও রাজি থাকো তবে অপেক্ষা করতে বলবো। ছেলেটাকে আমি ছোট থেকে ভালোবাসি, এবং ছেলেটা আমার মেয়েকে ছোট থেকে আগলে রাখত। ওকে পছন্দ করে বলেই ওর গল্প তোমায় বারবার বলতাম ওহি। ওহির বোধগম্য হয় না, দৃষ্টি কেমন নড়বড়ে, তার মস্তিষ্ক শূন্য লাগে। সাদ ভাইয়া, তার সাদ ভাইয়া বিয়ের প্রস্তাব রেখেছে তার জন্য, তার তো খুশি হওয়া উচিত, আনন্দের সমুদ্রে ভাসা উচিত। কিন্তু হৈমি, হৈমির বিষয়টা তাহলে কি? ওহি তো স্পষ্ট দেখল, ওহি বুঝে ওঠে না। ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে তার মা আবারও বলল, যাও কথা বলে এসো, কিন্তু ওর রাগ জেদ বেশি, এমন কিছু বলো না যাতে ইগোতে লাগে। ওহি মাথা নাড়ায়, বুক ঢিপ ঢিপ করছে তার, কেমন একটা লাগছে, অস্থির অস্থির বোধ হচ্ছে। সে ধীর পায়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে সে হৃদিকে কল করল। হৃদি নাকি প্রায় চলে এসেছে, এখনই গেট পেরিয়ে বাসায় ঢুকবে। ওহিও জানালো সবটা। হৃদি তো পারে না সাদিককে এখনই মাটিতে ফুতে ফেলতে। ফোনের ভেতর থেকে এক ঝড়ি খালি উপহার দিল ওই রকচটা সাদিদ এহসানকে। অন্যদিকে ওহি একদম নড়েবড়ে অবস্থা, দ্রুত হৃস্পন্দন, আরও তীব্র ভয়ভীতি নিয়ে ছাদে পৌঁছালো। একটু আগে মায়ের থেকে সবটা শুনে তার মনের অবস্থা ভয়াবহ। অনেক প্রশ্ন, অনেক আনন্দ, কৌতূহল, শোক সব মিলে তার মিশ্র অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কিভাবে প্রকাশ করা উচিত তাও বুঝে ওঠে না ওহি। তবে মাথায় ওড়না চাপিয়ে ও সাদিদের পেছনে গিয়ে দাঁড়ালো ধীর ভঙ্গিতে। সাদিদ বোধহয় বুঝল, ফিরে ভ্রু বাঁকিয়ে তাকালো। অদ্ভুত গমগমে স্বরে বলে উঠল, এতটুকু সিঁড়ি বেয়ে আসতে তোর এতক্ষণ লাগে অহি? অহি উত্তর করে না,
নীরব চাহনি ফেলে তাকায় সাদিদের মুখে। সাদিদ উত্তর না দিয়ে ভ্রু নাচিয়ে বলল, ছেলেটাকে? ওহি এবার তোতলায়। বুকের ভেতরে দ্রুত ছুটতে হৃৎপিণ্ড। নিজের মনের বেহাল অবস্থা নিয়ে সে কোনোভাবে বলল, কোন ছেলে? সেই ছেলেটা যে তোমার ভাইকে নিয়ে এলো। কে ও? তোর প্রেমিক? স্পষ্ট প্রশ্ন। অথচ ওহি স্পষ্ট উত্তর দিতে পারে না। ছোটকালের মতো ভেতর মতো বলে, তাসিন, না, ও আমার প্রেমিক। ঠিক তখনই সাদের দরজা ঠেলে সামনে এলো রীতি। সাদিদের বলা কথাটা সে শুনেছে সিঁড়ি বেয়ে ওঠার পর। অতপর সুযোগ পেয়ে সে সুযোগ ছাড়ল না। বলে উঠল, তাসিন অহির বয়ফ্রেন্ড। কেন? সবাই তো জানে। আপনি জানেন না? অহির নজরটা এবার ফ্যালফ্যাল হয়ে এলো। হৃদি আপু এটা কি বলল? কেন বলল? সাদিদ কেবল ক্ষিপ্ত চাহনিতে তাকালো অহির দিকে। হৃদি আবারও অহির হাত উঁচিয়ে ধরল। অনামিকা আঙ্গুল থাকা রিংটা দেখিয়ে বলে উঠল, এই দেখুন, এটা তাসিনে দেওয়া। ওরা অলরেডি এঙ্গেজ। সাদিদ ভ্রুকুচকে তাকালো, মেজাজ খারাপ লাগে। বিড়বিড় করে নিজের দাঁত চেপে শুধালো, এঙ্গেজড? সাদিদের বিড়বিড় করে বলা কথা কারো বোধগম্য হলো না। সে ওহিকে বলল, তোকে বলেছিলাম আমি আলাদা কথা বলতে চাই। আলাদা? ওহি চোখ ছোট ছোট করে হৃদির দিকে চাইল। মিনমিন করে দ্রুত বলল, হৃদি আপু, তুমি কি একটু নিচে যাবে? আমি এক্ষুনি আছি। হৃদিও মাথা নাড়িয়ে চলে গেল। ওহি এবারে ছোট শ্বাস ফেলল। সাদিদের তখনও তির্যক দৃষ্টি ওহির দিকে। বুকে হাত গুজে সে ভ্রু নাচিয়ে বলল, তুই এঙ্গেজড? ওহি দ্রুত বলার চেষ্টা করল, হুঁ, না। শক্ত স্পষ্ট স্বরে প্রশ্ন এলো, হ্যাঁ নাকি না? ওহির তোতলানো স্বর, না সাদ ভাইয়া। রিংটা কে পরিয়েছে? তোর ওই তাসিন? না। ভালোবাসিস ওকে? না। সাদিদ তখনও স্পষ্ট তির্যক চাহনিতে তাকিয়ে আছে। এবারে বলল, তাহলে চল, বিয়েটা করে নি। আমি তো দুশ্চিন্তা নিয়ে বাঁচতে পারবো না। ওহি তাকালো। তার মা বাবার মতের উপর গিয়ে সে বিয়ে করে ফেলবে? তাছাড়া হৈমির বিষয়টা তো স্পষ্ট নয়। ওহির মনে অনেক প্রশ্ন। তাই তো ছোট শ্বাস ফেলে জানালো, আমি বিয়েটা করছি না সাদ ভাইয়া। সাদ ভ্রু বাঁকিয়ে তাকায়। এভাবে মুখের উপর তাকে ওহির বাবার মতো ওহিও না করে দিবে, তা যেন মানতে পারল না ও। চোখ মুখ লাল হয়ে ওঠে। ফর্সার নাকের অগ্রভাগ লাল টকটকে রাগে। রাগের দরুন ফুঁসে উঠল। আচমকা ওহির হাতটা চেপে ধরল। ভ্রু নাচিয়ে বলল, হোয়াই? আমি দেখতে খারাপ? আমার কোয়ালিফিকেশন নেই? আমায় সাদিদ এহসানকে রিজেক্ট করার সাহস কি করে হলো তোর ওহি? ওহি ভয়ে কেঁপে উঠল কেমন। বলল, আমি আপনাকে রিজেক্ট করছি না সাদ ভাইয়া। সাদিদ ওর হাতটা শক্ত করে ধরল। হাতের আঙ্গুলগুলো নিজের হাতের আঙ্গুলে চেপে ধরে অপর হাতে আচমকা ওর অনামিকা আঙ্গুলে রিংটা খুলে নিয়ে ছুঁড়ে মারল ছাদের বাইরে। অতপর সে একই আঙ্গুলে নিজের পকেট থেকে বের করে একটা রিং পরাতে পরাতে বলল, ইয়েস, তুই আমার রিজেক্ট করতে পারবি না ওহি। হয় আমি, নয় সে আমি। তোর জন্য কেবল আমিই অপশন। নাও, চুজ ইওর অ্যান্সার। ইয়েস, তুই আমায় রিজেক্ট করতে পারবি না ওহি। হয় আমি, হয় আমি। তোর জন্য কেবল আমিই অপশন। নাও, চুজ ইওর অ্যান্সার। ওহি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সাদিদের দিকে। বিয়েতে না বলার বিষয়টা তাকে হৃদি শিখিয়ে দিয়েছিল। এই যে এতদিন ওহি কষ্ট পেল, এত বছর অপেক্ষা করলো, এই এক সপ্তাহ মরার মতো পড়ে থাকলো, এই জন্য কথাটা বলা। শুধু যে এই জন্যই কথা বলা তা নয়। যেখানে তার আম্মু মাত্র বলল তারা না বলার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে ওহি হ্যাঁ বলতো কি করে? মাথার ভেতর যে এত প্রশ্ন, সেসবের উত্তর না জেনেও বা হ্যাঁ বলতো কি করে? ওহি এমনটা বোঝায়নি যে সাদিদকে বিয়ে করবেই না। সাদিদ যেভাবে বোঝালো সে তাকে রিজেক্ট করেছে তেমনও নয়। তবে ওহি দিন শেষে সাদিদকে উত্তর হিসেবে নিয়েছে সে কতকাল আগে। সাদিদই তার জন্য একটা মাত্র অপশন, এটা সে নিজেও জানে। ছোট শ্বাস ফেলে ওহি। একটু আগে এর হাতে রিং দেখিয়ে মিথ্যেভাবে এঙ্গেজ বলা তাও হৃদের বজ্জাতপূর্ণ কাজ ছাড়া কিছু না। অথচ এ রাগ তো সইতে হবে ওহিকে। ওহি ছোট শ্বাস ফেলে আবারও তাকাতেই সাদিদ ভ্রু নাচিয়ে বলে উঠল, তোর কি অ্যান্সার? আবারও জিজ্ঞেস করছি ওহি। ওহি নীরব থাকে। উত্তর না দিয়ে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। সাদিদ এবারে তার হাত ছেড়ে শুধালো, ওকে, যেহেতু চুপি আছিস আমি অ্যান্সারটা নাই ধরলাম। তিনবার না উত্তর পাওয়া মানে উত্তরটা এমনই যে তুই আমার হতে চাস না, রাইট? কিন্তু পাশাপাশি এটাও শুনে রাখ যে তুই আমারই হবি ওহি। ওহি এবার শান্তস্বরে বলল, তিনবার না বলা হয়েছে আব্বু আম্মুর তরফ থেকে, কিন্তু আমি আপনাকে না বলতে চাইনি। সাদিদ ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তো কি বলতে চেয়েছিলি? ওহি এবারে ঠোঁট চেপে তাকিয়ে থাকে। কেউক্ষণ পর উসখুস করে জানতে চাইল, ওই দিন কি হৈমির সাথে আপনার বিয়ে হয়েছিল? সাদিদ তেরা কণ্ঠে শুধালো, আমার কেন বিয়ে হবে? যেখানে আম্মুর কথা মতো নিনিকে পর্যন্ত বিয়ে করলাম না। যদিও এবার উত্তর না হলে আমি নিনিকে বিয়ে করব বলে এসেছিলাম।
ওহি বুঝল সাদিদের সাথে হৈমির বিয়ে হয়নি, অথচ তার স্পষ্ট মনে আছে সে প্রথম দেখায় সবার মাঝে সাদিদকে দেখেছিল যেন। মুখ টান টান, রাগ রাগ এমনই ছিল। ছোট স্বর প্রশ্ন ছুড়ল, নিনিকে? তোদের থেকে বারবার রিজেক্ট হয়ে আমার আম্মু আব্বুর মুখ নিশ্চয়ই উজ্জ্বল হচ্ছে না? তাদের ছেলে কি ফেল না, যে তোর পিছনে পড়ে থাকবে, অন্য কাউকে বিয়ে করতে পারবে না? সে অন্য কেউ হলো নিনি। ওহির বার অনিশ্চিত ভয় হয় আবারও। হৃদিয়াপুর ভাষ্যমতে বিয়েতে না করলে তার পেছনে ওই লোক পাগলের মতো পড়ে থাকবে, রাজি করাবে, অথচ হচ্ছে উল্টো। এই ছেলে তো অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, বলল পারবেন। তার মানে আপনার বিয়ে প্রায় ঠিকঠাক, হয় আমি নয় ওই নিনি এমন? সাদি তাকালো স্পষ্ট চাহনিতে, দৃঢ় স্বরে জানালো, হয় তুই, না হয় তুই। আমার তোকে লাগবে। এবার তোর উত্তরটা হ্যাঁ হওয়ার অপেক্ষায়। ওহি খুশি হলো যেন মনে মনে। ভেবে নিল তার উত্তরটা বলে দেওয়া উচিত। উত্তর না বললেও তার অনুভূতির কথা বলা উচিত। বলে উঠল, সাদ ভাইয়া। সাদির তাকালো। ওহি এবারে শুকনো ঢোক গিলে অনেকটা সময় নিয়ে কাপা স্বরে বলল, আমার অ্যান্সারটা নিলেন না তো? তুই তো বলে দিলি না। তবে আমি জানি হ্যাঁ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এটুকু বলে সে ধূপধাপ হেঁটে বেরিয়ে গেল ছাদ থেকে। ওহি কেমন করে যেন বোকার মতো তাকিয়ে রইল। সাদিদ এসে গম্ভীর মুখে বাবার পাশে বসল। আবিদ নেই। সাদিদের বাবা ছেলেকে পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলেন, কে বললে তুমি ওহিকে? সাদিদ উত্তর দেয় না, ভ্রুকুচকে বলে, কি বলবো? তাহলে ওভাবে ডেকে নিয়ে গেলে কেন? সাদিদ উত্তর করে না, তার ভালো লাগছে না। একটা মেয়ের পেছনে সে এভাবে পড়ে আছে, ঝামেলা করছে মা বাবার সাথে, অথচ সে মেয়ের তরফ থেকে কন্টিনিউসলি নাই কোনো উত্তর। সাদিদের বাবা এবারে ছেলের ভাবগতি বুঝে বলল, ও কি কিছু জানিয়েছে এই বিষয়ে? সাদিদ কাটকাট স্বরে জানালো, জানিয়েছে। বলেছে বিয়েটা সে করছে না। জানতাম। তুমি বললে এমনটা অ্যান্সার হবে আমার জানা ছিল। নিশ্চয়ই সুন্দরভাবে বলনি, রেগে ধমক টেনে বলেছ। তোমার আম্মুর কাছে আমার মুখটা আর রইল না। সাদিদ ছোটবেলাকার মতোই জেদ করল, বলল, আমি ওকে বিয়ে করব আব্বু। সাদিদের বাবা ছোট শ্বাস ফেলে বলল, তুমি বিয়ে করবে বললেই তো হলো না। ওরা মেয়ে না দিলে বিয়েটা হবে না। আমার মনে হয় বিয়েটা আসলে হবে না। তিনবার প্রস্তাব নাকচ। নিশ্চয়ই এমনি করেনি ওরা। তোমাকে নিনিকে বিয়ে করতে হবে। বিপরীতে সাদিদ কিছু বলার আগেই সেখানে এলো ছুটির বাবাও। বেশ হেসেই শুধালেন, কি নিয়ে কথা হচ্ছিল তোদের? সাদিদের বাবাও মুখ নিরাশ করে বলে উঠল, এই যে তুই তিনবারই আমাদের নানা বলে কান ঝালাপাড়া করে দিলি। ওহিকে বোধ হয় আমি আমার ছেলের জন্য পাবো না, এটাই। যে কোনো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয় রে সাদাফ। তোর ছেলের ধৈর্য নেই বরাবরই। আমার ধৈর্যহীন ছেলে যে এতদিন ধৈর্য ধরেছে, এটাই আমার জন্য অনেক। যাই হোক, আমরা এবারও উত্তরটা নাই ধরলাম। কিন্তু কথা হচ্ছে, দুইবার না শোনার পর নিধি চায়নি আবার ওহির জন্য প্রস্তাব আনা হোক। বাসায় মোটামুটি রকমের একটা শর্ত দিয়ে চলে এসেছি। বলেছি, এবারও যদি তোরা না করিস তবে সাদিদের বিয়েটা আমার বড় ভাইয়ের মেয়ে নিনির সাথে দিয়ে দেব। সে হিসেবে বিয়েটা হলে তোদের ইনভাইট করব। আগেরবার তো আবিদের আকরটা হুট করেই হওয়াতে বলা হয়নি তেমন কাউকে। ওর বিয়েতেও বলবো। এবারে অহির বাবার ভ্রু বাঁকা হলো। সে জানতো এই ছেলে তার মেয়েকে ভালোবাসে, তার মেয়েকে জীবনে বিয়ে করবে, এমনটাই ধারণা ছিল তার। আর এই কারণেই ছেলেটাকে মুখে না বলে মনে মনে সে মেয়ের জন্য পছন্দ করেছিল। অথচ এখন এই কথা শুনে তার কপাল কুঁচকাল। বলল, অহি অপশনাল ছিল, মানে রাজি হলে ওহিকে বিয়ে করত, আর না হলে নিনিকে বিয়ে করবে। সাদিদ তাকায় এবারে, স্পষ্ট স্বরে বলল, আপনার মেয়েকে চেয়েছিলাম, দিচ্ছেন না তো। আপনার মেয়ে বোধ হয় অন্য কাউকে পছন্দ করে আঙ্কেল। অন্য কাউকে? কাকে? সাদিদ এবারও সোজাসুজি উত্তর দিল, জিজ্ঞেস করুন গিয়ে। ওহি নিজের রুম থেকেই শেষের কথোপকথনটা শুনতে পেয়েছে। নিনি নামক মেয়েটাকে বিয়ে করবে সাদ ভাইয়া। সে না বলেছে বলেই, সে অন্য কাউকে পছন্দ করে ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছে। ওহি হাসফাস করে পায়চারি করে, কেন যে না বলল, কেন হৃদয়াপুর রিং দেখিয়ে এঙ্গেজ এটা বলে গেল। অনেকটা সময় পায়চারি করার পর সে হৃদের কাছে গিয়ে বলল, তুমি তখন ওভাবে রিংটা দেখিয়ে বললে কেন আমি এঙ্গেজড হৃদি আপু? সাদ ভাইয়া হয়তো মত ফিরিয়ে নিয়েছেন, আর কখনো বিয়ের প্রস্তাবও দিবেন না। হৃদি পাত্তা দিল না ওহির চিন্তারত স্বর্গে। বলল, তো তুই কি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস? এত গুরুত্ব দিলে তোকে দেখবি গুরুত্ব দিবে না, ভাববে তুই তার জন্য পাগল। অনুভূতি লুকাতে শিখ ওহি বড়ি। ওহি ফের চিন্তারত মুখ নিয়ে বলল, উনি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছেন, ওটা ভালো হবে?
আমি সুযোগ পেয়েও কাজে লাগাবো না? হৃদি ভ্রু নাচিয়ে বলল, সুযোগ চলে গেছে? চলে গেছে। আব্বুর সাথে কথা বলছিল ওনারা, আমি শুনেছি। উনি কোনো এক নিনিকে বিয়ে করে নেবে হৃদি আপু। কোনো এক নিনিকে বিয়ে করার হলে তোকে প্রস্তাব দিয়েছি কেন? তাকে বিয়ে করতো। ওহি ফ্যালফ্যাল করেই তাকায়, বলে, কারণ আমি না বলে দিয়েছি, তোমার শেখানো বলি বলে। আব্বু আম্মু না বলেছে তো। 3-4 বার প্রস্তাব দিয়ে না শুনে শুনে ওনাদের এমন করাটা স্বাভাবিক। আত্মসম্মানবোধ আছে না? হৃদি তৎক্ষণাৎ বলল, ভালোবাসলে আত্মসম্মানবোধ মাথায় থাকে না। দেখিস না, আমার কোনো আত্মসম্মানবোধ নেই। বিষয়টা ওনার পরিবারেও হৃদি আপু। একটা পরিবার তো বারবার আর শুনতে ভালো লাগে না। হৃদি তাকায়, ভ্রু উঠিয়ে বলে, তাহলে কি করবি? সাগরের মতো ম্যামে করে হ্যাঁ বলে আসবি এখন? ওহি কতক্ষণ চুপ থাকলো, তারপর কি বুঝে কি ভেবে বলল, হ্যাঁ। হৃদি বিস্ময় নিয়ে তাকালো, বলল, সত্যি? ওহি মিনমিন করে বলল, একবার কষ্ট পেয়েছি হৃদি আপু, দ্বিতীয়বার একই কষ্ট সামলাতে পারবো না হৃদি আপু। উনি অন্য কাউকে বিয়ে করবেন, এটা আবারও মানতে পারবো না আমি। কষ্ট হবে। হৃদি বিজ্ঞদের মতো করে বলল, এবারে ঠিক আছে, শুধু হ্যাঁ বলবি তাহলে। কিন্তু ওই বেটার হাত ধরে এক্ষুনি নাচতে নাচতে বিয়েটা করে ফেলিস না। হৃদয় আর ওহির আরও কিছুটা সময় কথা হলো। ওদিকে ওহির বাবার সাথেও সাদিত আর ওর বাবার কথা হলো অনেকটা সময়। তারপর কি বুঝেই তার বাবা তার কাছে এলো, দরজায় দাঁড়িয়ে বলল, আম্মু, তোমার সাথে কথা ছিল আমার। ওহি মুহূর্তেই তাকায় বাবার দিকে, হৃদিও তাকায়। ওহি উত্তর করে, হুঁ, বলো আব্বু। হৃদি পরিস্থিতি বুঝে বলল, আমি যাই আঙ্কেল, আপনারা কথা বলুন। এটুকু বলেই হৃদি চলে গেল। ওহির বাবা এবারে ভেতরে এলো, মেয়েটিকে চেয়ে ছোট শ্বাস ফেলে বলল, সাদিদ, যতদূর আমি জানি ও তোমায় পাগলের মতো চায়। আমি চেয়েছিলাম এই ছেলেটাকেই তোমার জন্য পছন্দ করতে, কিন্তু কিন্তু তার বাবা এবারে তার দ্বিরান্বিত চাহনিতে তাকালো। কিছুক্ষণ পর প্রশ্ন ছড়ল, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? ওহি চুপই থাকে, উত্তর করে না। তার বাবা আবারও বলল, অন্য কাউকে পছন্দ করলে আমায় বলতে পারো, সমস্যা হবে না আম্মু। ওহি এবারে মাথা নাড়িয়ে বলল, না। সাদিদ বলল, তুমি নাকি বলেছো অন্য কাউকে পছন্দ? ওহি মিনমিন স্বরে বলল, আমি বলিনি, হৃদি আপু বলেছে আব্বু। আমার মনে হতো তুমি ওকে পছন্দ করতে, সে অনুযায়ী সাদিদ অন্য কাউকে বিয়ে করলে তুমি কষ্ট পাবে না। ওহি এবারেও নীরব থাকে, তারপর কিছুটা সময় নিয়ে মাথা নেড়ে বলল, পাবো আব্বু। তার বাবা হাসে এবারে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, ওদেরকে বারবার না বলতে খারাপ লাগছে। আগের 2 বার তোমায় জানিয়েনি, এবার তোমায় জানিয়েছি, কারণ এবার আমি হ্যাঁ বলতেই চাইছিলাম বোধহয়। কিন্তু ওরা বলছিল বিয়ের পরপরই সংসার, তুমি এত অল্প সময় তা পারবে না বলেই না সিদ্ধান্ত নিয়েছি। এখন আবার মনে হচ্ছে হ্যাঁ বলা উচিত। তুমি কি হ্যাঁ বলাতে খুশি হবে নাকি না বলাতে? ওহি কিয়ৎক্ষণ নীরব থেকে জানালো, হ্যাঁ বলে সমস্যা নেই আব্বু। ঠিক আছে। ওহি আবারও বলল, সাদ ভাইয়ের সাথে কিছু কথা বলবো আব্বু, বলতে পারবো? কেন পারবে না, যাও। ওহি উত্তর শুনে মাথা নাড়ে, পা বাড়িয়ে বাইরে গেল বাবার সঙ্গে। তারপর বাবাই বলল কিছুটা কথা বলে নিতে। সাদিদ প্রথমে ভ্রুকুচকে নিল কথা বলতে বলাতে, পরমুহূর্তে বরাবরের মতোই গম্ভীর মুখ করে এগোলো ওহির সাথে। ওহি ছোট শ্বাস ফেলে শুকনো ঢোক গিলল, আগ বাড়িয়ে বলল, আমার উত্তরটা শোনা বাকি থাকলো তো সাদ ভাইয়া? জিজ্ঞেস করুন। সাদিদ ভ্রু বাঁকিয়ে বলল, কয়েক মিনিটে তোর উত্তর নিশ্চয় না থেকে হ্যাঁ হয়ে যাবে না ওহি? তবে হ্যাঁ হতেও বেশি সময় লাগবে না, আমি শিওর। ওহি প্রথমেই জিজ্ঞেস করল, এবারে আপনি অন্য কাউকে বিয়ে করছেন সাদ ভাইয়া? কেন? তুই এঙ্গেজড হলে আমিও ম্যারিড হতে পারি, সমস্যা কি? আমি এঙ্গেজ না হলে কি আপনি ওই নিনি নামের মেয়েটিকে বিয়ে করবেন না? সাদিদ বাম ভ্রু উঠিয়ে বলল, করলে সমস্যা হবে তোর? ওহি নীরব, অনেকটা সময় পর উসখুস করে জানালো, আমি এঙ্গেজ না। হৃদি আপু মিথ্যে বলেছে আপনাকে। সাদিদের হুট করে কেমন যেন হাসি এলো মনে মনে, তবুও ভ্রু নাচিয়ে ওহির দিকে চেয়ে থেকে বলল, তাই নাকি? ওহি তাকায়, অনেকটা সময় চুট করে তাকিয়ে থেকে বলল, তুমি বললে না আমার অপশন কেবল তুমি। হয় তোমাকে চুজ করব, না হয় তোমাকেই চুজ করব। আমি আসলে বহু বছর হলো তোমাকেই চুজ করে বসে আছি, এরপর থেকে আর কাউকে চুজ করতে পারিনি। উত্তরটা সাদিদের মন ফুরফুরে করে দেওয়ার জন্যই যথেষ্ট। তার খুশি খুশি লাগছে, মন ফুরফুরে লাগছে। আহ, সুন্দর একটা অনুভূতি বুকে চেপে সে গম্ভীর স্বরে বলল, তাহলে তাসিনকে? ওর কেন এতটা অধিকারবোধ তোর ওপর? তাসিন? হুঁ, কে? ওহি উত্তর করল নরম গলায়, ফ্রেন্ড।
ফের ভ্রু বাঁকালো সাদিদ। বলল, তোর ভাই কেন দুলাভাই ডাকলো ওকে? জানি না। অহন প্রায়শই ডাকে। ভালো। ওহি আবারও চুপ থাকলো, কথা খুঁজে পায় না যেন। তারপর অনেক সময় পর সে সাদিদের দিকে চেয়ে বলল, উত্তরটা হ্যাঁ হলেও বিয়েটা এখনই না হলে ভালো হয় সাদ ভাইয়া। সাদিদ ভ্রুকুচকে বলল, কেন? ওহি মিনমিন করে বলল, আমি সংসারের কিছু জানি না সাদ ভাইয়া, তবে তোমার সাথে সংসার করার আমার অনেক শখ। তুমি নিশ্চয়ই সংসারের কিছু জানে বলে নাকের ডগায় রাগে ফুসবে। সাদ শান্ত দৃষ্টিতে তাকালো, গম্ভীর আওয়াজে উত্তর করল, না, আমাকে বুঝলেই চলবে। ওহি বোকার মতো আবারও বলল, যদি বুঝে উঠতে না পারি তোমাকে? আমি তো বোকা, তাহলে বোকা থেকে চালাক হতে হবে। বিয়ের পর স্বামীর মন বোঝা তোর প্রধান কাজ। না বুঝলে তুমি সবসময়ের মতো ফোঁসফোঁস করে রাগ তুলবে? সে ছোটবেলার মতোই রাগ করবে? সাদিদ উত্তর করল, কথার অবাধ্য হলে করব। ওহি সেদিনে বাসা ছেড়ে ফের ফিরে গেল ভাড়া বাসাটায়। হৃদয়ে হৈমিসহ মোটামুটিভাবেই সময় গেল তার, প্রায় 6 মাস। 6 মাস কাটল এমনি এমনি। অথচ সেদিনের পর সাদিদের সাথে আর কথা হলো না তার। নীরবে আগের মতোই সোশ্যাল মিডিয়ায় ফলো করেছে কেবল মানুষটাকে, আর মাঝে মধ্যেই হৈমির থেকে খোঁজ পেয়েছে, এটুকুই। তারপর হুট করে 6 মাস পর একদিন ওহি ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। সাথে অবশ্য তাসিন হোমিও ছিল। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর আচমকা ওদের সামনে এসে একটা বাইক থামল। প্রথম দফায় তিনজনই চমকালেও পরমুহূর্তে সামলে নেয়। ওই তাকিয়ে দেখে কেবল সাদিদ নাকি আবিদ। বোঝার জন্য ফ্যালফ্যাল করে চাইতেই সাদিদের নাগের ডগা লালচে দেখে বুঝতে পারল এটা সাদিদ। কয়েক মাস পর এভাবে দেখা পেয়ে প্রথম দফায় ড্যাব ড্যাব করে তাকালেও পর মুহূর্তে নজর সরায় সে। সাদিদ তখন কেবল শুধালো, উঠে বস, বেশি সময় নেই আমার হাতে। ওহি মাথা নাড়ল কেমন যেন বাধ্য মেয়ের মতো। একবার হৈমি আর তাসিনের দিকে তাকিয়ে তাকালো না উঠে বসে। সাদিদ ফের বলল, কি হলো? উঠতে বললাম তো তোকে। ওহি এবারে উত্তর করল, উঠছি। এটুকু বলে সে উঠল। ঠিক মুহূর্তে সাদিদ বাইক স্টার্ট করল। হৈমি আর তাসিনের সাথে একটা শব্দ পর্যন্ত বলার প্রয়োজন বোধ করল না। হৈমি আর তাসিন অবশ্য সাদিদের ইহেন আচরণে পেছন থেকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কেবল। ওহি বাইকে বসলেও বেশ দূরত্ব রাখল দুজনের মাঝে। সাদিদের কাজ চেপে ধরবে ভেবেও ধরল না। সাদিদ একবার মিররে তাকিয়ে দেখল, ভ্রু বাঁকিয়ে বলল, এতটা সময় আসতে চালিয়েছি, এখন গতি বাড়ালে তুই যদি মাঝ রাস্তায় পড়ে যাস, তাহলে আমি তোকে ওভাবে মাঝ রাস্তায় ফেলে চলে যাব। ওহি ওহি ভয় নিয়ে তাকায়, পড়ে গেলে তাকে ফেলে চলে যাবে? কি নির্দয়, একটুও মায়া দয়া নেই। সাদিদ ফের আবারও বলল, ধর আমায়, ধরে বসলে পড়বি না। ওহি এবারেও তাকিয়ে থাকে, ধরল না। সাদিদ আবারও ভ্রুকুচকে বলল, আমার জায়গায় ওই তাসিন থাকলে তুই ধরে বসতি? আমি বলে বসছিস না, রাইট? ওহি ছোট শ্বাস ফেলে হাত এগিয়ে সাদিদের কাঠ আঁকড়ে ধরে। সাদিদের চুলগুলো ঘন গাঢ়। ওহি পেছন থেকে ঘন চলে তাকিয়ে বলে, তাসিন কেবল আমার ফ্রেন্ড সাদ ভাইয়া। বিশ্বাস না হলে হৈমিকেও জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি শিওর ও তোকে ফ্রেন্ড হিসেবে দেখে না। আপনার ভুল ধারণা হয়তো। ও সত্যি আমার খুব ভালো ফ্রেন্ড, অন্য চোখে দেখার প্রশ্নই ওঠে না। আমি ওকে খুবই বিশ্বাস করি। সাদিদ ভ্রু বাঁকায়। হঠাৎ বাইক থামালো রাস্তায় এক সাইড করে। অতপর ঘাড় ঘুরিয়ে ওহির দিকে তাকালো। চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে সে শুধু শুধালো, ও খুব ভালো ফ্রেন্ড, খুব বিশ্বাস করিস? সাদিদ রাগভঙ্গিতে বলেনি কথাগুলো, তবুও স্পষ্ট টের পাওয়া গেল সে কথাগুলো রেগে বলেছে। ওহি তাকিয়ে ছোট শ্বাস টেনে কিছু বলতে নিতেই সাদিদ বলল, বাইক থেকে নাম। ওহি নামল না। সাদিদ আবারও বলল, কি হলো নাম? ওহি নামতে চাইল না। শুধালো, এভাবে মাঝ রাস্তায় নামবো কোনো কারণে? কারণ মাঝ রাস্তা থেকে নিয়ে যাওয়ার জন্য তোর বিশ্বস্ত ফ্রেন্ড আছে, নেমে যা। ওহি চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, নামে না। উত্তর করে, আপনিও বিশ্বস্ত। বিশ্বাস না করলে আপনার সাথে সাথে একা একা চলে আসতাম না। সাদিদ ভ্রু বাঁকিয়ে বলে, তো এসে কি খুব মহান কাজ করেছিস? আমার এখন তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আসার জন্য। ওহি ছোট শ্বাস টানল। সাদিদের দিকে তাকিয়ে থেকে শুধালো, তুমি কি সবসময় এমন রেগে থাকো সাদ ভাইয়া? সাদিদ নিজে নিজেকে প্রশ্নটা করল, আসলে কি সবসময় রেগে থাকে সে? অথচ একটু আগে ওহির ভাই অহনের সাথে ভালো রকমের আড্ডা দিয়েছে সে। আবিদের সাথে একটা দস্তাদস্তি মারপিট করে এসেছে, তখন তো রাগ হয়নি। সে উত্তর করল, আজকাল তোকে দেখলে আমার রাগ লাগছে। ওহি কেমন করে যেন তাকায়। তাকে দেখলে কেন রাগ লাগবে এই পুরুষটার? সবসময় কি এমন রাগই দেখাবে তাহলে তাকে?
ওহি মায়া মায়া চাহনিতে তাকিয়ে হুট করে বলল, তাহলে কি আমি চলে যাব সাদ ভাইয়া? রাগ লাগবে না আর? সাদিদ এখনও ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকে। দৃষ্টি যেন স্পষ্ট বলছে, নেমে দেখ কেবল। সাদিদ সামনের দিকে ফিরল এবার। ওহি আবারও বলল, নেমে যাব সাদ ভাইয়া, তোর ইচ্ছে। ওহি উত্তরটা পেয়ে নামবে কি নামবে না দ্বিধায় ভুগল। আবারও ফ্যালফেল করে তাকিয়ে থাকলো। বাইকে চালাবেন না? সাদিদের স্পষ্ট উত্তর, না। ওহি এবারে সে বাচ্চাকালের মতো করে ভয় ভয় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তাসিনের সাথে কম মেশার চেষ্টা করব। আমি সরি এর জন্য, সত্যি সরি, আর হবে না। সাদিদ তবুও কিয়ক্ষণ চুপ থাকল। পর মুহূর্তেই কেন জানি হেসে ফেলল ওহির আড়ালে। বাইকটা হুট করে স্টার্ট দিল। আকস্মিক বাইক স্টার্ট দেওয়াতে ওহি কিছুটা ভয় পেল। সাদিদের কাঁধের দিকটায় খামচে ধরল যেন। ওহিকে নিয়ে মোটামুটি 4 ঘন্টা সময় লাগিয়ে একগাধা কেনাকাটা করল সাদিদ, নিজের জন্য এবং ওহির জন্য। ওহি ফ্যালফ্যাল করে তাকিয়ে তাকিয়ে কেবল হ্যাঁ না করে যাচ্ছিল যেন। অবশেষে শেষ মুহূর্তে এসে সে প্রশ্ন ছুড়ল, সাদ ভাইয়া, আমরা এত কেনাকাটা কেন করলাম? লেহেঙ্গা, শাড়ি, এত সব কেনার কি অর্থ? সাদিদ ফোঁস করে শ্বাস ফেলে তাকায়। উত্তরে বলে, 6 মাস টাইম এনাফ না তোর সংসার সম্পর্কে জানার জন্য? বিয়ে নিয়ে নিশ্চয় সব জেনে বুঝে নিয়েছিস ওহি। এখন আর কোনো সমস্যা নেই নিশ্চয় তোর? ওহি আগের মতোই তাকিয়ে থাকে। বিয়ে? কেমন যেন শীতল অনুভূতি ছুঁয়ে গেল মনে হলো। এই মানুষটাকে বিয়ে করবে? সত্যি এই মানুষটার সাথে বিয়ে হচ্ছে তার? অবিশ্বাস্য এক অনুভূতিতে তার আনন্দ আনন্দ লাগে যেন। আবারও কেমন অস্বস্তি ভয় হচ্ছে। সে তো সত্যি এই 6 মাসের সংসার সম্পর্কে কিচ্ছু শিখেনি। নিরাশ চাহনিতে বলল, আপনি তো বলেনি 6 মাস পর বিয়ে করবেন। তাহলে সংসার সম্পর্কে সব জেনে নিতাম। সমস্যা নেই, না জানলে আমি জানিয়ে দেব। আই থিঙ্ক আমি সব জানি। শেষের বাক্যটা সাদিদ কিছুটা হেসেই বলল। সাদিদকে ওহি খুব একটা হাসতে দেখেনি। কেমন যেন রাগ রাগ সবসময়। এখন হাসতে দেখে সে তাকায় মুগ্ধ চাহনিতে। হেসে সেও বলে, আমি তো আরও ভেবেছিলাম আপনি আমার বিষয়টা ভুলে নিনিকে বিয়ে করে নিচ্ছেন। সাদিদের হাসি হাসি মুখটা আবার কেমন হলো। ওহির দিকে চেয়ে উত্তর করল, তোকে যখন এত বছরে ভুলতে পারিনি, তখন এই 6 মাসে ভুলে যাব এটা ভাবা বোকামো ওহি। ওহি চুপ থাকে। কিয়ৎক্ষণ পর আবার বলে, বিয়ের সিদ্ধান্ত পরিবার থেকে নিয়েছে? আব্বু আম্মু তো কিছু বলল না? না নিলে কি বিয়ে করবি না আমাকে? করব। সাদিদ হেসে বলে, অতটা সাহস তোমার মধ্যে দেখি না আমি। ওহিয়ের বিরোধিতা করে দ্রুতই বলল, কেন? আমি সত্যি আপনাকে ভালোবাসি। এই সাহসটা আমি করতে পারবো অবশ্যই। সাদিদ ঠোঁট কামড়ে হাসে, বলে, ভালো তো। আমিও দেখি আবির আঙ্কুলের পুতুলের মতো মেয়ের কত সাহস। চল এক্ষুনি গিয়ে বিয়েটা করে ফেলি। ওহি মুহূর্তে বলে উঠল, বিয়েটা আমি পারিবারিকভাবে করব সাদ ভাইয়া। আমার বিশ্বাস আছে আব্বু আম্মুর প্রতি। ওনারা আমায় বুঝবেন। কেন যেন বুঝে শুধু শুধু তাদের কষ্ট দিয়ে নতুন জীবন শুরু করব বলুন? ওনাদের কষ্ট না দিয়ে শুরু কর তাহলে। এতটুকু বলে সাদিদ বাইক চেপে বসল। ওইকে ওঠার জন্য বলতে ওহি উঠল। শুধালো, রাগ করলে তুমি? সাদিদ বাইকের মিররে তাকিয়ে ওহির মুখটা দেখে বলল, না। তবে তোর কখনো আপনি, কখনো তুমিটা কিসের উপর নির্ভর করে ঠিক বুঝলাম না। ওহি এবারে আর উত্তর করে না। সে নিজেও জানে না কখন তুমি বলে কখন আপনি বলে, মিক্স হয়ে যাচ্ছে অনেকটা। সাদিদ ফোঁস করে শ্বাস টেনে বলল, আবিদি জিতে গেল। 2 বার বিয়ে করে নিয়েছে অলরেডি। আমি পিছিয়ে গেলাম। ওহি আগ্রহ নিয়ে তাকায়। সঙ্গে সঙ্গে বলল, হৈমি ছাড়া আর কাকে বিয়ে করেছে? হৈমির আগেও একবার বিয়ে করেছে। আমি দেখেছিলাম আদ ভাইয়ের আইডিতে ম্যারিড স্ট্যাটাস। মনে মনে এই প্রশ্নটা ছিল। সাদিদ চাপা হেসে উত্তর দিল, হৈমিকেও। ওর পারিবারিকভাবে বিয়ের বছরখানেক আগেই বিয়ে করে নিয়েছিল। ওহি বোকার মতো চেয়ে থাকে। হৈমি? হৈমিকে বিয়ে করেছে? অথচ তারা এতদিন হৈমির সাথে থেকে বুঝল না। বলল, হুঁ, হৈমি। আমরাও বুঝলাম না এতগুলো দিন। হৃদয়া পর আমি কি বোকা? বুঝলামই না। বোকাই তো। বুদ্ধির ছিটে ফোটাওটা নেই তোর মাঝে। ওহি আবারও শুধালো, বুদ্ধির ছিটে ফোটা নেই? বুদ্ধিহীন আমি? অবশ্যই। সে ছোটবেলা থেকেই তুই বুদ্ধিহীন। ওহি আর কিছুই বলে না। কেমন মুখ ফুলে রাখে চুপ থেকে। তার বুদ্ধি নেই? সত্যি বুদ্ধি নেই? তাকে বুদ্ধিহীন বলতে পারল এভাবে? অনেকটা সময় পার হওয়ার পর বাইক এসে নামলো একদম ওহির বাসার সামনেই, যেটা ওর নিজের বাসা। যদিও আজ তার বাসায় ফেরার কথা ছিল না। ওহি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, সোজা এখানে? তোকে এখানে আজকে এমনিতেই আসতে হতো।
বাস জার্নি না করে আমি এনে দিলাম, তোর তো খুশি হওয়া উচিত। ওহি আবারও বলল, কেন আসতে হতো? বিয়ে কি আজই? সাদিদ হেসে ফেলল এবারে। বলল, না। ওহির মুখ তখনও আগের ফোলা মনে হচ্ছে যেন। বোধহয় রাগ করেছে তাকে বুদ্ধিহীন বলাতে। ওহি ফের বলল, কোন দিন তাহলে? সাদিদ ঠোঁট চেপে হাসে, ভ্রু উঁচিয়ে বলে, খুব আগ্রহ দেখছি তোর, কৌতূহল। সাদিদ ফের হেসে বলল, তোর বাপ মা বলবে কবে বিয়ে? একদম হুট করে ওহির বিয়ের ডেট রাখা হলো। তার মা বাবা অবশ্য তাকে জিজ্ঞেস করেছে এই নিয়ে। ওহির কেমন স্বপ্ন স্বপ্ন লাগে সব যেন। হুট করেই তার সাত ভাইয়ার আগমন, হুট করে হৈমির বিয়েতে দেখা, তারপর হুট করে বিয়ের প্রস্তাব, এবং অবশেষে বিয়ে। ওহির এই শোক শোক অনুভূতির মাঝে সে টের পেল তার বিয়ে হতে আর মাত্র 2 দিন বাকি। বাবা মা খুব ব্যস্ততা তার বিয়ের আয়োজন নিয়ে, অথচ তার শোক শোক লাগছে। কোনো ব্যস্ততা, অস্থিরতা কিছু কাজ করছে না। ওহি বাইরে তাকায়। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে। হৈমি, আবিদ, সাদিদ, অহন, ওহিরা সবাই বের হবে আরও কিছু কেনাকাটা করতে। ওহি তাই তৈরি হয়েছে লাল রঙের একটা শাড়ি পরে। চুলগুলো খোলা রেখেছে ইচ্ছে করে, চোখে গাঢ় কাজল। প্রিয় পুরুষের সাথে যাবে বলে বোধ হয় ওহি সময় নিয়ে আজ সাজগোজ করেছে। মায়ের থেকে আবদার করে শাড়ি পরেছে। ওহি দীর্ঘ প্রতীক্ষা নিয়ে বার কয়েক জানালায় তাকিয়ে পরখ করে সে সময় দেখে। আসছে না কেন? সাদিদের সাথে 3 দিন হলো যোগাযোগ হয়নি তার। সেদিন যে বাইক থেকে নামে গেল ওইটুকুই। এছাড়াও বলতে গেলে সাদিদের সাথে তার ফোনে যোগাযোগ হয়নি এতগুলো দিনে। অথচ এই প্রথমবারের মতো তার ফোনে আননোন নাম্বার থেকে কল করা মানুষটা হলো সাদিদ। ওহি ফোন তুলতেই ওপাশ থেকে পুরুষটা বলল, জানালা দিয়ে কি দেখছিস ওভাবে? আশ্চর্য, নিচে আয়। ওহির কণ্ঠটা আর কথার ধরন শুনেই বুঝল মানুষটাকে। ওহি আকস্মিক নিচে তাকালো। হৈমিকে দেখা যাচ্ছে পেছনের সিটে। সামনে অবশ্য গাড়ির ভেতরে দেখা গেল সাদিদ আবিদকেও। ওহি তাকায়, ফোনে বলল, আসছি। উত্তরটা দেওয়া মাত্রই অহন এলো। হেসে হেসে বলল, তোর জামাইকে আমার পছন্দ হলো না রে আপু। এর থেকে ভালো হতো তাসিন ভাই দুলাভাই হলে। কি একটা তারছিরা বর খুঁজলি? বাইরে অপেক্ষা করছে, চল এখন। ওহে তাড়াহুড়োয় কল রাখেনি। ওপাশ থেকে সাদিদও স্পষ্ট শুনল কথাগুলো। অথচ ওহির খেয়ালই নেই তা। ওহি ভাইয়ের কথা শুনে ভ্রু কুঁচকাল। অহন সহ যেতে যেতে বলল, কেন, কি করেছে উনি? উত্তর বলল, সারাক্ষণ রাগ নিয়ে থাকে এই ব্যাটা। তুই কিভাবে থাকবি? তাসিন ভাই তো কত সফট বল। তোর উচিত তাসিন ভাইকে বিয়ে করা। ওহি ছোট শ্বাস ফেলল এবারে। যেতে যেতে অহনের মাথায় আলতো করে থাপ্পড় বসিয়ে বলল, তাসিন আমার ফ্রেন্ড, জানিস না অহন? কি সব আবল তাবল বকে চলেছিস? ওই ছেলে তোকে সুখে রাখবে না, আমি 100% শিওর। তুই বেশি বুঝিস, পাগল। অতপর এটুকু বলে সে মায়ের কাছে গেল। বের হওয়ার বিষয়ে জানিয়ে ফির পা চালালো। ওখানে গিয়ে হাজির হতে দেখল সাদিদ নেমে গিয়েছে। ওহি ভ্রুকুচকে বলল, নেমে পড়লেন কেন? সাদিদ আলগোছে ভাব দেখিয়ে উত্তর করল, যেতে ইচ্ছে হচ্ছে না, তুই যাবি? এটা কেমন কথা? ওহির মা সকালে বলেছে সাদিদ নাকি তাকে নিয়ে আরেকটু কেনাকাটা করবে, সেজন্যই বের হবে। অথচ এখন বলছে যেতে ইচ্ছে হচ্ছে না। ওহি ভ্রুকুচকে জিজ্ঞেস করল, যেতে ইচ্ছে হচ্ছে না মানে? আম্মু তো বলল আপনি সয়ে যাবেন বলেছিলেন। সাদিদের চোখ মুখে এবার কিছুটা রাগ ফুটে ওঠে যেন। অথচ কথাতে সে রাগ না ফুটিয়ে বলল, তোর উচিত ছিল তোর ফ্রেন্ডে ডাকা। কে যেন নাম ওর? তাসিন, রাইট অহন? অহন কপাল কোচকায়। কেন জানি তার এই রাগ রাগ হয়ে কথা বলা ছেলেটাকে পছন্দ হয়নি বোনের জন্য। ভ্রু নাচিয়ে এসে বলল, হ্যাঁ তো? সাদিদ এবার সরাসরি প্রশ্ন ছুড়ল, তোমার আমাকে পছন্দ নয় কেন? আমায় তো এখনো দুলাভাই বলে ডাকইনি। তোমার আপই নিষেধ করেছে নাকি? এবারে ওহি উত্তর করল। বুঝে উঠল সাদিদ হঠাৎ এসব আবোল তাবোল কথা বলছে কেন। একটু আগে অহন যা বলল তা জেনেছে, কিন্তু কিভাবে? এটা সম্ভব নাকি? ওহি দ্রুতই বলল, আমি কেন নিষেধ করব? আপনি সম্পর্কে ওর দুলাভাই হবেন। ও তো দুলাভাই ডাকবে আপনাকে, নিষেধ করব কেন? সাদিদ উত্তর করে না। কিছুটা সময় চুপ থেকে মোবাইলের স্ক্রিনে চাইল। অতবার ব্যস্ত ভঙ্গিতে বলল, আবিদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, সবাই মিলে কেনাকাটা করে নিস, আমার একটু কাজ আছে। ওহির এবার হুট করেই কান্না আসে। সে ভীষণ শখ করে সেজেছিল আজ। খুব ইচ্ছা করে প্রিয় পুরুষের নজর কাড়ার জন্য শাড়ি পরেছে, চোখে কাজল দিয়েছে। অথচ হলো কি? সে মানুষটা একবারও কি পরখ করে দেখল তাকে? ওহির কান্না পায়, চোখ টলমল করে। কিছুটা সময় চুপ থেকে সাদিদের পিছু পিছু গিয়ে বলল, আমি তো কিছু করিনি, শুধু শুধু রাগ দেখাচ্ছেন। আমি সত্যি কিচ্ছু করিনি।
একটু আগে তো ভালোভাবে কথা বললেন, এখন কি হলো? চলে যাচ্ছেন কেন? সাদিদ তাকালো মেয়েটার দিকে। কণ্ঠ, কথা এবং চাহনি স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছে যে মেয়েটার কান্না পাচ্ছে। সাদিদ তাকায়, ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, রাগ দেখাচ্ছি না, আমায় সত্যি যেতে হচ্ছে না। আবির তখন গাড়ি থেকে মাথা বের করে দেখে অহনকে ডেকে নিয়ে বলে, অহন, পিছিয়ে উঠে পড়তো। ওরা আসুক ওদের মতো। অহন তাকিয়ে বোনকেই দেখছিল। ছোট হলেও সে বোনকে বেশ ভালোভাবেই বুঝে। বোনের যে চোখ টলমল করছে তা স্পষ্টই বুঝতে পারল সে। সেই জন্য বোনের কাছে গিয়ে শান্ত গলায় বলল, তোর সাথে কিছু করলে আমায় বলবি, বুঝলি? সঙ্গে সঙ্গেই কল দিবি। বোন, দিচ্ছি ভালো কথা। এখন থেকে এমন রাগ দেখালে কিন্তু দিব না। হো। শেষ বাক্যটা অহন সাদি দিদিকে তাকিয়ে বলল, বলে চলে গেল মুহূর্তেই। গাড়িতে গিয়ে বসল। অতপর আবিদ, হৈমি আর অহন চলে গেল। পড়ে রইল অহি আর সাদিদি। অহি তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, এমন রাগ পুষছেন কেন? বলো না কি করেছি। সাদিদ নিজের রাগ শান্ত করার খুব চেষ্টা চালায়। সে জানে ওহি কিচ্ছু করেনি। ওহি নির্দোষ, তবুও রাগ হচ্ছে। অযথায় রাগ হচ্ছে। সাদিদ বার কয়েক শ্বাস ফেলে নরম গলায় বোঝানোর নাই বলল, কিছু করিসনি। আমার অযথায় রাগ হচ্ছে। তোর উচিত এখন আমার থেকে দূরে থাকা। রেগে গেলে আমি খুব একটা ভালো আচরণ করি না। ওহি বাচ্চাদের মতোই অভিমান করলো যেন। বলল, তুমি তো এমনিতেও খুব একটা ভালো আচরণ আমার সাথে করছো না সাদ ভাইয়া। তোমার সাথে দেখার শুরু থেকেই আমি তোমার রাগ দেখিয়ে আসি। আমি তোকে সুখে রাখতে পারবো না। আমি বেশি রুট, বেশি রাগী। আমি তোর জন্য পারফেক্ট নই ওহি। ওহি এবারে বুঝল যেন। কিন্তু কিভাবে অহনের কথাগুলো শুনে ফেল তা বুঝল না সে। উত্তর করল, আমার চোখে আপনি পারফেক্ট। আমার অনেক কালের প্রিয় আপনি। আপনি জানেন আমি আপনাকে হারানোর ভয়ে কতটা কষ্ট পেয়েছিলাম, কান্না করেছিলাম কত সময়, কতদিন। আমি আপনার জন্য পারফেক্ট না হলে নিশ্চয়ই কষ্ট পেতাম না আমি। তুই যদি বলতে আমি পারফেক্ট না, তবু আমি তোকে বিয়ে করতাম ওহি। পারফেক্ট না হলেও বিয়ে করতাম। তোর ভাইকে বুঝিয়ে দিবি আমি তোর জন্য পারফেক্ট, আর কেউ না। বুঝলি? ওহি মাথা নাড়ে, বলে, বলবো। সাদিত এবার নিঃশব্দে হাসে। ওহি সে বাধ্যগত ছোট ওহি আছে যেন। বলল, মেজাজ খারাপ। তোর কেনাকাটার হচ্ছে না রে আজ। খুবই সরি এর জন্য। ওহির হলুদ অনুষ্ঠান শেষ হলো। প্রায় রাত 2:30-টে ও ভালোভাবে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে রুমে এলো। আর একটা রাত, কয়েকটা ঘন্টা, এরপর সুন্দর একটা প্রভাত, সুন্দর একটা সূচনা। আর একটা দিন পরে ওহির বিয়ে। অথচ সে তার বর হবে তার খবরই নেই। একটা পুরো হলুদ সন্ধ্যা গেল। সাদিদের সাথে তার একটা ছোট্ট মেসেজও আদান প্রদান হলো না। ওহি ছোট শ্বাস টেনে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতর চাপা অস্থিরতা, আনন্দ, সুখ। আর একটা দিন পর সে সাদিদ এহসানের বউ হবে। তার প্রিয় পুরুষের সাথে সংসার বোনার স্বপ্ন পূরণ হবে। ওহির চোখে ঘুম নেই। বার কয়েক এপাশ ওপাশ করে সে চাপা অস্থিরতা নিয়ে উঠে বসে। বাইরে তখন অল্প বর্ষণ। ওহি চোখ মিনমিন করে বিছানা ছেড়ে উঠতে মোবাইল প্রাইভেট হলো। মেসেজ টোন। দ্রুত মোবাইলটা নিয়ে মেসেজ দেখতে গিয়ে চোখে পড়ল, ওহি, একবার নিচে আয়, বৃষ্টিতে ভিজে গেলাম। সাদিদ কয়েক মিনিট আগেও মেসেজ দিয়েছে। যা চোখে পড়ল মাত্রই ওহির। ওহি ছোট শ্বাস টেনে, নিশ্চয় এখন যাবে না বললে লোকটা নাকের ডগায় রাগ ঝুলিয়ে রাখবে। তাছাড়া ওহির ইচ্ছে এই পুরুষটাকে বিয়ের আগে আরও একবার দেখার, কথা বলার। তাই জানালা দিয়ে একবার লোকটাকে দেখে নিয়ে গুটি গুটি পায়ে পা এগুলো। বাগানের কাজটায় গিয়ে সাদিদকে দেখে সামনে যেতেই সাদিদ তাকালো। পরনে হলুদ রঙের সুতির সাদামাটা একটা শাড়ি, চুলগুলো এলোমেলো ঠিকছে, মুখে সাজ নেই। অথচ এই সাজবিহীন ওহিকেই একটা পিনপতন হলুদ শাড়িতে কি চমৎকার লাগছে, যেমন সেদিন লাল শাড়িতে লেগেছিল। সাদিদ নিঃশব্দে হাসে। তাকিয়ে থেকে হুট করে হেসে বলল, তোকে সুন্দর লাগছে ওহি। ওহি ফ্যালফ্যাল করে তাকায়। এটুকু পথ আস্তে আস্তে প্রায় ভিজে গিয়েছে। সাদিদও ভেজা। পোশাক আশাক চুপসে আসে শরীরের সাথে। সে অস্পষ্ট আওয়াজে বলল, হুঁ। সাদিদ এসেছিল ওহির সাথে সেদিনকার সে চলে যাওয়ার অভিমান মিটিয়ে নিতে। কিছু কেনাকাটা করেছিল নিজে, তাই দিতে, এবং ওহিকে দেখতে। অতপর মনে হলো কিছুটা প্রশংসা করা অন্যায় নয়। নিঃশব্দে হেসে ফেরি বলল, তোকে সেদিন বলা হয়নি ওহি, তোকে শাড়িতে সুন্দর দেখাচ্ছিল। আমার ইচ্ছে হচ্ছিল আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকতে সারাটাক্ষণ, যেমনটা এখন তাকিয়ে আছে। ওহি তাকালো না এবারে, নজর সরালো। শিরশিরে এক অনুভূতি ছুঁয়ে গেল যেন। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, বাসায় যাই এবারে। না। ওহি মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো বলল, ঠিক আছে। সাদিদ হাসি কেবল, ফের ভেবে বলল, চলে যা। থাকলে আমার বুকের ভেতর ঝড়টা বেশি সময় চলবে।
ওহি তাকালো আর বলল, আমি থাকলে তোমার বুকের ভেতর ঝড় চলবে সাদ ভাইয়া? ওহির বোকার মতো প্রশ্ন শুনে সাদিদ হাসলই কেবল। সাদিদের চুলগুলো প্রায় ভেজা তখন। ভেজা চুলগুলো পেছনে ঠেলে সে ঝুঁকে ওহির কানে ফিসফিসিয়ে বলল, হুঁ, আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটা থাকলে আজকাল আমার বুকের ভেতর ঝড়ে চলে। কেন তা জানি না। ওহি এবারে নিজের বোকামো ছেড়ে আচমকায় বুঝে গেল যেন সব। এতটা কাছে সাদিদ, এবং তার কথা শুনে কেমন শিহরণ বৈর সর্বাঙ্গে। ঠোঁট চেপে রেখে দ্রুত অন্যদিকে ফিরে সে হাঁটা ধরল। সাদিদ হাসে, পেছন থেকে বলল, তোর জন্য অনেক কিছু আনা হয়েছিল, দেওয়া হলো না। যদিও বিয়ের পর ওসব পেয়ে যাবি আমার রুমে এমনিতেই। বিয়ের পর মুহূর্তে যখন ওহিকে নিয়ে যাওয়ার সময় হলে তখন থেকে ওহি কি যেন কান্না জড়ল। গাড়িতে ওঠানোর পরও একাধারে কাছে মেয়েটা। সাদিদ দেখছিল কেবল, অপেক্ষা করছিল মেয়েটাকে একা পাওয়ার। অতপর গাড়িতে একা পেয়ে সে সর্বপ্রথম শুধালো, তুই না আমার জন্য কান্না করেছিলি? তবে এখন কেন কান্না করছিস? রেখে চলে যাব তোকে? ওহে তবুও কাঁদে, কান্না থামল না। সাদিদ এবারে গম্ভীর স্বরে বলল, কান্না থামা? ওহে তবুও কাছে দেখে সাদিক ধমক দিয়ে বলল, কি হলো, কান্না থামা? তোকে একেবারের জন্য নিয়ে চলে যাচ্ছি না আমি, নিয়ে আসবো তুই যখন চাইবি তখনই। ওহির কান্না এবারেও থামল না, বরং আকস্মিক ধমক কান্না আরও দ্বিগুণ হল। সাদিদের দিকে তাকিয়ে কাদো কাদো স্বরে বলল, আপনি খুব খারাপ সাদ ভাইয়া। সাদিদ একটু নরম হলো না, বরং গম্ভীর একরোখা স্বরে জানালো, এতদিন ভাইয়া ফাইয়া যা বলেছিস মেনে নিয়েছি ওহি। এখন আমার ওয়াইফ তুই। এখন ফাও ফাও সম্বোধনে ডাকবি না আর, মনে থাকবে? ওহির এবারের জন্য কান্না কমে এলো আচমকায়। তাকালো, বাচ্চাদের মতো ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বাধ্য মেয়ের মতো বলল, থাকবে। সাদিদ হাসে, ওহির মাথায় হাত বুলিয়ে বলে, এই তো পুতুলের মতো মেয়েটা ছোটবেলার মতো মাথা নাড়াই। এবার কান্না থামা, চকলেট দিব। তখন প্রায় রাত 12টা। ওহি অনেকটা সময়ে বিছানায় পুতুলের মতো বসে থাকল, অথচ সাদিদের আসার নামগন্ধ নেই। এদিকে ওহি নার্ভাস, চোখ মুখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে নার্ভাস। প্রথমবারের মতো একটা পুরুষ মানুষের সাথে রুম শেয়ার, বিছানা শেয়ার, আরও কত কি বৈবাহিক সম্পর্ক, তাও আবার তারই প্রিয় পুরুষ। ওহির গলা শুকিয়ে আসে কেমন এসব ভেবে ভেবে। অতপর একটা সময় পর সাদিদ এলো, খুবই স্বাভাবিক গলায় জানতে চাইল, এতটা সময় হলো ঘুমাসনি কেন? ওহি উত্তর করল না। সাদিদ আবারও বলল, তুই কি অপেক্ষা করছিলি আমার জন্য? ওহি এবারে বলল, হুঁ, না। সাদিদ ভ্রু নাচিয়ে বলল, করছিলি না? অথচ আজ আমার জন্য অপেক্ষা করার কথা তোর। ওহির কি উত্তর করা উচিত বোঝে না যেন, এবারে বলল, না মানে করছিলাম। করছিলি, কিন্তু কেন? ওহির এবার রাগ লাগে, ইচ্ছে করেই তাকে এভাবে ঘুরপা খাইয়ে জিজ্ঞেস করছে। ওহি চোখ ছোট ছোট করে চেয়ে বলল, তুমি কিন্তু আমায় গলাচ্ছ, আমি এমনিতে নার্ভাস ফিল করছি। সাদিদ মনে মনে হাসে। বিছানায় বসে ওহির দিকে ঝুঁকল সে। মেয়েটার কপালে আসা চুল কানের পিছনে গুজে দিতে দিতেই ফের ভ্রু নাচিয়ে বলল, নার্ভাস ফিল করছিস, কিন্তু কেন? উত্তর এলো, এমনি। সাদিত আবারও ওহির নজর আড়াল করে হাসল ঠোঁট বাঁকিয়ে, বলল, তোর কথা আটকাচ্ছে ওহি। কেন? শরীর ঠিক আছে তোর? হুঁ, ঠিক। তাহলে? সাদিত এমনভাবে কথা বলছি যেন সে কিছুই জানে না, কিছুই না। এতটাই গম্ভীর শান্ত স্বর তার, যেন সব সত্যি সত্যি বলছে। ওহি রাগ নিয়ে বলল, কিছু না। তুমি মুখ গম্ভীর রেখে মজা নিচ্ছ, আমি জানি। ফের বলল, আপনি ভেতরে যা বাইরে তা দেখান না, শুধু রাগটাই ভেতর বাহিরে সমানভাবে প্রকাশ পায়। সাদিত এবার প্রকাশেই হেসে ফেলল, বলল, অনেক কিছুই বুঝেছিস তো, এখন কি ভেতরে তার রূপ বাইরেও সেই রূপই দেখাবো বল? নিজের কথায় ফের নিজেকে ফাঁসিয়ে দিল যেন। ওহি অস্ফুট আওয়াজে বলল, হুঁ। সাদিত এবারে ভ্রু উঁচু করে সিরিয়াস ভঙ্গিতে বলল, আই থিঙ্ক তুই এতটা সময় সেসব ভেবে নিয়ে নার্ভাস ফিল করছিলি। সেসব ঘটলে তুই খুব একটা মাইন্ড করবি না, এগুলো স্বাভাবিক, রাইট? ওহি উত্তর করে না, তবে ওর দিকে তাকিয়ে থাকে কেমন। সাদিত ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ওভাবে বাচ্চা বাচ্চা পুতুলের মতো তাকাচ্ছিস কেন? ওহি বলল, আমার না বিশ্বাস হচ্ছে না আপনি আমার বর। আপনি ওভাবে তাকিয়ে হেসে কথা বলছেন কেন? আমি তো ভেবে নিয়েছিলাম আমি আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আপনি অন্য কারোর হয়ে গিয়েছিলেন, ভেবে নিয়েছিলাম। আচ্ছা, আপনি যদি হৈমির বর হতেন তাহলে এসবগুলো হৈমির সাথে বলতেন? আপনি হৈমিকে। সাদিদ ওহির এসব আজব ভাবনা থামাতে মুখে আঙ্গুল রাখল, শুধালো, মুখটা থামা ওহি, তোরই বর, তোকেই ভালোবাসবো।
হৈমি আমার ভাইয়ের ওয়াইফ, ওকে এসব জীবনে বলবো না নিশ্চয়ই। এখন প্লিজ তোর এসব চিন্তা বাদ দে। ওহির মুখটা চুপসে নিল, বলল, হুঁ। সাদিত এবার মুখ এগোয়, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারে নিজের ওষ্ঠজোড়া চেপে ধরল ওহির কপালে। ওহি তখন প্রথমবারের মতো শিউরে উঠল। সাদিত ছাড়ল না, কপালে ওভাবে ঠোঁট ছুঁয়ে রেখে দীর্ঘ আকাঙ্ক্ষার স্পর্শ পূর্ণ করে বলল, আমার হওয়ার জন্য ধন্যবাদ ওহি। ওহি তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে। সাদিত হেসে ওহির আদরের বাচ্চামো মুখটায় চুমো দিল। ডান গালে কয়েক সেকেন্ড ঠোঁট ছুঁয়ে জানালো, আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এরপরের ওষ্ঠ স্পর্শগুলো খুব একটা স্থির রইল না। ওহির পোতলের মতে আদরের মুখটায় বিচরণ ঘটল। এক পর্যায়ে বলল, আমাকে তোর করে চাওয়ার জন্য ধন্যবাদ। সাদিত এবারে ঠোঁট এগুলো ওহির পাতলা ঠোঁট জোড়ায়। এক নিমিষেই উন্মাদের মতো দখলে নিল মেয়েটার অধর। অতপর অনেকটা সময় পর সে ঠোঁট জোড়ার উপর নিজের রাজত্ব বিলীন করে সে ওহিকে হাঁপাতে দেখল। সে হাঁপাতে থাকা মেয়েটার থুতনিতে চুমু দিয়ে সে বলল, সে ছোট্টবেলার মেয়েটা, সেই ছোট্ট ওহি আজ আমার বউ হওয়ার জন্য ধন্যবাদ। সমাপ্ত।